ইন্ট্রোডাকশন যা কিছু বলছিলাম মোটামুটি ধরতে পারো আজকে তার শেষ দিন, মানে আজকে আর কিছু কনসেপ্ট দিয়ে দেবো। এবার আমি মেন একদম সাবজেক্ট সিলেবাসে যা আছে আমি ঢুকে যাবো, ঠিক আছে? যেটুকু কনসেপ্ট আজকে দেওয়ার আছে সেটা হচ্ছে অলরেডি তোমরা তার মধ্যে অনেক কিছু জানো। যেমন ফার্স্ট হচ্ছে, ধরো এই টার্ম দুটো জানো কি? ও, চকচক করছে হয়তো অনেকের। এই টার্ম দুটো কি বলতে পারবে? সেই এসএলডিটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। ওয়ারিং ডায়াগ্রাম। আমার প্রশ্ন হচ্ছে যে কতজন এইটা বোঝো না, যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আর ওয়ারিং ডায়াগ্রাম দুটোর মধ্যে পার্থক্য কি? এই এই দুটোর মধ্যে মেজর ডিফারেন্স কি? আচ্ছা, হাত তুলেছে একজন, যাই হোক। আহ, বক্তব্যটা হচ্ছে যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আর ওয়ারিং ডায়াগ্রাম এই দুটোর মধ্যে মেজর ডিফারেন্স আছে। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখে আমাদেরকে বুঝতে হয় পাওয়ারটা কোন দিকে ফ্লো করছে, এবং পাওয়ারটা ফ্লো করার পথে কি কি ইলেকট্রিক্যাল ডিভাইসেস রয়েছে। এর বেশি কোনো ইনফরমেশন আমরা এসএলডি থেকে জানতে পারি না। ঠিক আছে, পাওয়ারটা কোন পাথে ফ্লো করছে এবং সেই পাথে ফ্লো করতে গিয়ে কি কি ইলেকট্রিক্যাল ডিভাইসের ভেতর দিয়ে পাওয়ারটা ফ্লো করছে, এসএলডি মেথডে শুধুমাত্র এইটুকু জানা যায়, এর বেশি জানা যায় না। কিন্তু ওয়ারিং ডায়াগ্রাম যদি হয়, ওয়ারিং ডায়াগ্রামে ডিটেলড বলা থাকে। ডিটেলড বলতে কি? ডিটেলড মানে, দেখো পাওয়ার তো একটা, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম মানে কি একটা লাইন দিয়ে বোঝানো হবে। ধরো আমি একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রামের এক্সাম্পল বলছি। যেমন হচ্ছে, ধরো তোমার বাড়িতে, ঠিক আছে, এসএলডি যদি হয় সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, তোমার বাড়িতে আমি যদি ছোট এসএলডি করতে বলি, তাহলে তুমি কি বলবে? যে ধরো তুমি এইখানটায় লিখলে ফ্রম প্রবীর চানক, তোমার ইমেল অ্যাড্রেসটা তুমি একটু গ্রুপে লিখে দেবে তো আজকে মনে করে, ইমেল অ্যাড্রেসটা একটু লিখে দেবে। তো ধরো আমি লিখলাম ফ্রম সার্ভিস কানেকশন। সার্ভিস কানেকশন থেকে একটা তার এসেছে, তারটা এসে কোথায় ঢুকেছে? না, তোমার মিটার বক্সে ঢুকেছে, তাই তো? মিটার বক্স থেকে কোথায় গেছে? না, ধরো মেন সুইচ বক্সে। মেন সুইচ বক্স থেকে কোথায় গেল? না, ধরো ডিস্ট্রিবিউশন বক্সে গেল। ডিস্ট্রিবিউশন বক্স থেকে ধরো 1 2 3 4, চারদিকে চারটে বেরিয়ে গেল। কি কি কিভাবে বেরিয়েছে? না, এখানে একটা এমসিবি, এখানে একটা এমসিবি, এখানে একটা এমসিবি, এখানে একটা এমসিবি হয়ে ধরো চারটে পাওয়ার চারদিকে বেরিয়ে গেছে। এইটা আমি কি এঁকেছি বলো তো? বুঝতে পারছো, এটা আমি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম এঁকেছি। অর্থাৎ সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখে আমরা বোঝা যাচ্ছে একটা সিঙ্গেল লাইন দিয়ে পাওয়ারটা কোন দিকে ফ্লো হচ্ছে। কারণ আমরা জানি পাওয়ার ফ্লো হতে কিন্তু তোমার দুটো লাইন মিনিমাম লাগবে, কিন্তু এখানে দেখো একটা লাইন দিয়ে এটা বোঝানো হয়েছে। যদি এটা না, এটা কি গ্যারান্টি আছে যে তোমার এটা সিঙ্গেল ফেজ? এটা তো থ্রি ফেজে হতে পারে, এক্সাম্পল বলছি, থ্রি ফেজে হতে পারে এটা। তাহলে থ্রি ফেজে যে তিনটে ফেজ বা নিউট্রাল, দেখো কোনো কিছুই দেখানো হয়নি, শুধুমাত্র সিঙ্গেল লাইন দিয়ে পাওয়ার ফ্লোকে বোঝানো হয়, আর কি কি ইলেকট্রিক্যাল ডিভাইসেস রয়েছে এইটার পথে সেইগুলো বোঝানো হয়। কিন্তু এটাই যদি তোমার ডিটেলড ওয়ার্ডিং ডায়াগ্রাম থাকতো, সেক্ষেত্রে তোমাকে এরকম বলতে হতো যে ধরো সার্ভিস কানেকশন থেকে দুটো তার এসছে। অজয় গোপ আর প্রবীর চানক ইমেল অ্যাড্রেসটা গ্রুপে লিখে দেবে। তোমাদের ইমেল অ্যাড্রেস গুলো রেজিস্টার নেই, যার জন্য তোমাদেরকে ঢোকাতে হচ্ছে, তোমরা গ্রুপে লিখে দেবে। যদি এটা সার্ভিস কানেকশন হতো না, তখন তোমাকে এইভাবে পরিষ্কার দেখাতে হতো। দেখো দুটো তার আসছে, দুটো তার এসে কোথায় ঢুকলো? না, ঢুকে ধরো এটা মিটার বক্সে ঢুকে গেল। মিটার বক্সে কিভাবে ঢুকলো? তার মানে বুঝতে পারছি যে কত একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রামের সাথে ওয়ারিং ডায়াগ্রামের পার্থক্যটা কোথায়।
ওয়ারিং ডায়াগ্রামে ডিটেলড বলা থাকে কটা তার যাচ্ছে, ইভেন এইগুলো কত তার, 4 স্কোয়ার তার নাকি 6 স্কোয়ার তার, সেই তারের ক্রস সেকশন বলা থাকে। যদি এর সাথে কোনো আর্জিং ওয়্যারও আসে, হুম, ধরো বাইরে থেকে একটা আর্জিং ওয়্যারও দৌড়েছে, একটা আর্জিং ওয়্যার দৌড়েছে, সে আর্জিং ওয়্যারটাকে মেনশন করানো থাকে ডিটেলড, এবং কানেকশন গুলো কোথায় কোথায় ঢুকেছে, কোন পয়েন্ট থেকে বেরিয়েছে, কিভাবে গেছে, তার ডিটেল কনস্ট্রাকশনটা একটা ওয়ারিং ডায়াগ্রাম থাকে। অর্থাৎ ওয়ারিং ডায়াগ্রাম দেখলে একটা মানুষ বলতে পারে যে কোন কোন ইলেকট্রিক্যাল ডিভাইসের কোন কোন পয়েন্টের সাথে কোন কোন ওয়্যার কানেক্ট করা আছে, সেইটা ওয়ারিং ডায়াগ্রাম দেখলে পরিষ্কার বোঝা যায়। এসএলডি দেখলে কিন্তু বোঝা যায় না। তো দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে মেনলি এইটা। এই সাবজেক্টটা পড়তে গিয়ে, শুধু এই সাবজেক্ট পড়তে গিয়ে নয়, তোমাদেরকে অটোক্যাড, যে অটোক্যাড আমি করিয়েছিলাম, অটোক্যাডে তোমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম করতে হয়, ওয়ারিং ডায়াগ্রাম করতে হয়, এবং ভবিষ্যতেও করতে হবে। ভবিষ্যতে তুমি যদি কোনো ডিজাইন, যে মানে যেখানে তুমি সেই চাকরি করতে যাবে বা যাই যাবে, সেক্ষেত্রে তোমাকে অটোক্যাডের ভেতরে এসএলডি হোক আর এই তোমার কি বলে ওয়ারিং ডায়াগ্রাম হোক, দুটোকে আলাদা করতে হবে। হয় এটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল স্কিম যখন তৈরি হয়, এটা তোমার বাড়িতে লাগে না, তোমার বাড়িতে ওয়ারিং করার সময় নিশ্চয়ই এসব লাগে না, করি না আমরা, করাটা উচিত, আমরা করি না, দরকার পড়ে না বলে আমরা করি না। ব্যাপারটা হচ্ছে, যদি তুমি ধরো একটা এডুকেশনাল ইনস্টিটিউশন, ধরো আমাদের কলেজ, সে কলেজের টোটাল, মনে করো কলেজে ইলেকট্রিসিটি পৌঁছায়নি, কালকে খবর হলো যে চলো কলেজে ইলেকট্রিসিটি হবে, ওয়ারিং ফায়ারিং সব হবে, নতুন হবে, ধরে নাও কিচ্ছু ছিল না। সেক্ষেত্রে কলেজে যখন ঢুকছে, একটা খেয়াল করে দেখো, কলেজে তোমাদেরকে সবাইকে দেখিয়েছিলাম পাওয়ারটা কোথায় ঢুকছে, ওই বন জঙ্গলের ভেতরে একটা ট্রান্সফর্মার আছে, ওইখানে পাওয়ারটা এসে ফিট হয়েছে। তাহলে ওই যে ট্রান্সফর্মারে পাওয়ারটা ফিট হলো, সেই ট্রান্সফর্মার থেকে সেটা ডিস্ট্রিবিউশন বক্সে গেল, দুটো ডবল ডবল চলে গেল, একটা ওয়ার্কশপের দিকে চলে গেল, একটা মেন বিল্ডিং এর দিকে চলে গেল। মেন বিল্ডিং থেকে নিচে সিঁড়ি নিচটায় দেখেছো অনেকগুলো ডিস্ট্রিবিউশন বক্স আছে, সেইখান থেকে উপরে উঠলো, উপরে উঠে সব আলাদা আলাদা জায়গায় ছড়ালো। এই যে টোটাল স্কিমাটা, সেইটাকে তোমাকে প্রথমে বোঝাতে হবে একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রামে। অর্থাৎ পাওয়ারটা মানে সেক্ষেত্রে এইভাবে দেখাতে হবে যে একটা 11 কেবি ফিডার, ঠিক আছে, 11 কেবি ফিডার থেকে কোথায় এসেছে, ট্রান্সফর্মার এসছে, ট্রান্সফর্মার আসার পর এখানে কি আছে, ফিউজ আছে, ফিউজ আসার পর কি হয়েছে, পাওয়ারটা দুভাগে ভাগ হয়েছে, একটা ভাগ চলে গেছে ধরো ওয়ার্কশপের দিকে, সেইখানকার ডিস্ট্রিবিউশন বক্সে, আর একটা চলে গেল মেন বিল্ডিং এর দিকে ডিস্ট্রিবিউশন বক্সে, সেখান থেকে আবার কোথায় কোথায় গেছে, এইভাবে জিনিসটা দেখানো হবে। বোঝা যাচ্ছে? তার মানে এই যে এটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এবং এই ডায়াগ্রামটা দেখে এক ঝলকে, খুব বেশি হলে এটা 1 পাতা কি 2 পাতা প্রিন্ট আউট হবে। এই ডায়াগ্রামটা দেখলে এক ঝলকে যে কেউ বলতে পারবে যে আচ্ছা পাওয়ারটা কোন দিকে ফ্লো হয়েছে, কিভাবে ভাগ হয়েছে। কিন্তু এইটাকেই আমি যদি বলি এখন ওয়ারিং ডায়াগ্রামে দেখাও, সেক্ষেত্রে কিন্তু এই ট্রান্সফরমারের ওপরে ধরো হাই টেনশনে ফিউজ আছে, লো টেনশনে ফিউজ আছে, এবং এটা 3 ফেজ নয়, 3 ফেজ। তার মানে এখানে একটার জায়গায় তখন 4টে তার থাকবে, 4টে ফিউজ থাকবে। এখানে আমি একটা ফিউজ দেখিয়েছি, কিন্তু আদৌ কি একটা ফিউজ আছে, নেই। এখানে আমার 3টে ফিউজ আছে, 3টে ফিউজে 3টে ফিউজ আছে, কিন্তু যখনই ওটা আমি ওয়ারিং ডায়াগ্রামে বোঝাবো, আমার কিন্তু ডিটেল 3টে দেখাতে হবে, এবং এই 3টে একদম প্যারালালি এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, ডিস্ট্রিবিউশনের কোন পয়েন্টে গিয়ে উঠছে, সেখান থেকে কোথায় বেরোচ্ছে, তারপরে আদৌ কিছু আছে কিনা। এই টোটাল স্কিমটা করতে হলে যদি গোটা কলেজের করতে হয়, ধরো সেটা 20 পাতা 30 পাতা হয়ে যাবে। কেন 20 পাতা 30 পাতা হবে? কারণ এক একটা ডিস্ট্রিবিউশন বক্সের ওয়ারিং এক এক রকম হবে। এইটা এই পাতায় আছে, ওইটাও তারপরের পাতায়, ওইটা তারপরের পাতায়। এবং যখন একটা বড় একটা জায়গাতে তোমাকে ইনস্টলেশন করতে হয়, তোমার বাড়ি নয়, কোনো ফ্যাক্টরি হোক, কোনো বড় মানে ইনস্টিটিউশন হোক, মানে বড় কোনো যেখানে 3 ফেজের কানেকশন, 10 কিলোওয়াটের অ্যাভাব কানেকশন আছে, সেক্ষেত্রে তোমাকে এসএলডি এবং ওয়ারিং ডায়াগ্রাম দুটোই তোমাকে ড্র করতে হবে, দুটো ডিটেল ড্র করতে হবে। যদি প্রশ্ন করা হয় তো করছি তোমাদেরকে, আচ্ছা এই ড্রয়িং এর নেসেসিটিটা কি, কি কারণে এটা করা হয়, কেউ একটু বলো। মেনটেন্যান্সের জন্য। এক্স্যাক্টলি, মেনটেনেন্স ছাড়া কিন্তু আর কিছুই না। একবার যে ওয়ারিংটা হয়ে গেছে সেইটা দেখে নিশ্চয়ই কেউ জল দিয়ে ধুয়ে খাবে না, সিম্পলি ওটা কোনো ওই ফাইল বন্দি হয়েই পড়ে থাকবে।
কিন্তু যখন মেনটেনেন্সে নেওয়া হবে, মানে কি, ধরো কোথাও কিছু একটা পুড়ে গেছে, মানে কোথাও লাইন, একটা পুরো একটা লাইন ধরো বার্নড হয়ে গেছে, জ্বলে গেছে। এবার সেই লাইনের এফেক্টে কোন 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 পয়েন্ট গুলো আছে, সেইটা তোমাকে কিন্তু ওই ওয়ারিং ডায়াগ্রামটা খুঁজেই বার করতে হবে। এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে, মনে করো একটা ডিস্ট্রিবিউশন বক্স, মনে করো সেখানটা অনেকটা ফায়ার আউট হয়ে গেছে, বার্ন হয়ে গেছে। হুম। এবার ওই বার্ন হওয়ার জায়গায় তো এবার ধরো তোমাকে সেই জিনিসগুলো রিপ্লেস করে বাজার থেকে কিনতে হবে, রিপ্লেস করে লাগাতে হবে সেই সেই ইনস্ট্রুমেন্ট, সেই রেটিং এর ফিউজ বা সেই রেটিং এর ব্রেকার ইত্যাদি। তুমি নিশ্চয়ই পোড়া জিনিসগুলো খুঁজে খুঁজে বার করতে হবে না, যে দেখি এইখানে কত ব্রেকার ছিল, এখানে কত ইয়ে ছিল। সেক্ষেত্রে তোমাকে ওয়ারিং ডায়াগ্রাম খুলতে হবে, খুলে বুঝতে হবে আচ্ছা এই এই জায়গাটা এইটা, তো চলো এখানে এই এই ইনস্ট্রুমেন্ট আছে, এইগুলো বাজার থেকে কিনে আনি। এই ইনস্ট্রুমেন্ট বলছে এই এই অ্যাপ্লায়েন্স, তোমার ইলেকট্রিক্যাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট গুলো আছে, সেইগুলো আমি বাজার থেকে কিনে আনি, কিনে এনে আবার আমি ফিট করবো। তো প্রপারলি টোটালি মেনটেনেন্স এবং প্রপার আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ যখন আমাকে, ধরো একটা কোম্পানি ওটা ইনস্টলেশন করলো, কি ধরো আমি করলাম, আমি যখন একটা পুরো ইনস্টলেশনটা দায়িত্ব নিয়ে, আমি ধরো কন্ট্রাক্টর, ইনস্টলেশনটা দায়িত্ব নিয়ে করলাম, এবং আমাকে ইঞ্জিনিয়ারকে বুঝিয়ে দিতে হবে যে দেখুন এই হচ্ছে ওয়ারিং ডায়াগ্রাম, আর আপনি মিলিয়ে নিন এই ওয়ারিং ডায়াগ্রামের সঙ্গে এইটা পুরো মিল পাচ্ছেন কিনা। ও ওয়ারিং ডায়াগ্রামের সঙ্গে টোটালটা মিল পাচ্ছে কিনা দেখবে, তাতে 50 দিন, 60 দিন, 3 মাস লাগলে লাগবে, পুরো মিলিয়ে দেখে নেবে, তবেই সে সাইন করবে, তবেই সে বিলে সাইন করবে, তার আগে সাইন করবে না। তার মানে এই টোটাল জিনিসটা অ্যাট এ গ্ল্যান্স, তার রিপোর্টটা আমার এই ওয়ারিং ডায়াগ্রামই থাকছে, টোটাল যে ওয়ারিংটা হলো। তো এই জন্য দুটো জিনিসই নেসেসারি। তোমরা যে অঙ্কগুলো করবে, তোমরা অর্থাৎ এইখানে নিউমেরিক্যাল যে অঙ্কগুলো করবে না, সেই অঙ্কগুলোতে তোমাদেরকে ওয়ারিং ডায়াগ্রাম সব জায়গায় আঁকতে হয়তো হবে না, খুব সিম্পল থাকলে তবেই ওয়ারিং ডায়াগ্রাম আঁকতে হবে, আদারওয়াইজ সব জায়গায় ম্যাক্সিমাম জায়গায় তোমাদের এসএলডি আঁকতে হবে। কারণ তুমি যখন ধরো একটা বাড়িতে, ধরো তোমার বাড়িতে তোমরা যেখানে যা বসে বসে আমার ক্লাসটা করছো, সবাই দয়া করে সুইচ বোর্ডের দিকে তাকাও, আমার স্ক্রিনে তাকাতে হবে না, নিজেরা নিজের সুইচ বোর্ডের উপরে জাংশন বক্স, সেখান থেকে ফ্যান লাইট এদিকে তাকাও, কতগুলো তার গেছে এইটা আমার একটুখানি নেসেসারি নয়। আমি যখন ড্র করবো, অঙ্কটা করবো, তখন আমার নেসেসারি হ্যাঁ কতগুলো তার গেছে না গেছে আমাকে এস্টিমেট করতে হবে। কিন্তু যখন আমি অ্যাট এ গ্ল্যান্স দেখাবো যে আমার স্ক্রিনটা কিরকম, সেক্ষেত্রে আমাকে নিশ্চয়ই জাংশন বক্স থেকে এমসিবি সুইচ বোর্ডে যদি 8 গাছা তার নামে 8 গাছা তার নিচে পেন দিয়ে এরকম করে ড্র করার দরকার নেই, আমি একটা লাইনই আঁকবো, পাওয়ারটা কোন দিকে ফ্লো হচ্ছে, কোন দিকে কি যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমাকে গোটা রুমের একটা ছোটখাটো একটা এসএলডি, জাস্ট একটা রিপোর্টিং একটা এসএলডি আমাকে আঁকতে হবে, যেটা দেখে যেন বোঝা যায় যে হ্যাঁ আমার এটা থেকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ পাওয়ারটা এইভাবে ফ্লো হচ্ছে। এটা বক্তব্য। ঠিক আছে, যেটা বললাম, কারো কিছু কোশ্চেন কিছু নেই তো? এসএলডির পাশের ওটা কি? এসএলডির পাশে কোনটা, এইটা? না নিচেরটা, মানে কি জিনিস ওটা? না না, ওই নিচে ওই ডি, দুটো ডি লেখা আছে। এইটা হুম। এটা তো, এটা বললাম যে আমাদের কলেজ যদি এসএলডি কখন লাগবে, আমি বললাম যে আমাদের কলেজে না, যদি আমাকে কলেজে পাওয়ার ফ্লোটা বুঝতে হয় যে আচ্ছা পাওয়ার ফ্লোটা কোন দিকে হয়েছে কি না হয়েছে, সেক্ষেত্রে আমি কি করব, 11 কেবির একটা ফিডার আছে মনে করি, মানে আমাদের কলেজে মনে আছে, সে নিয়ে গেছিলাম মাঠের মধ্যে, ওইখানে ট্রান্সফর্মারে 11 কেবি ফিডারটা এসে ঢুকেছিল, তো সেইটা ঢুকেছে, এইটা হচ্ছে ট্রান্সফর্মার, পাওয়ারটা ঢুকলো, এসে ট্রান্সফর্মার ঢুকলো, ঢুকে একটা, এখানে দেখাচ্ছে ফিউজ, একটা এখানে ফিউজ দেখানো হচ্ছে একটা, ফিউজের পর পাওয়ারটা দেখাচ্ছে দুভাগে ভাগ হয়েছে। হুম, পাওয়ারটা দুভাগে ভাগ হয়েছে, একটা চলে গেছে ওয়ার্কশপের দিকে, একটা চলে গেছে মেন বিল্ডিং এ। ওয়ার্কশপের দিকে যেটা চলে গেছে, সেখান থেকে ওয়ার্কশপের বিভিন্ন পয়েন্টে চলে গেছে, আর মেন বিল্ডিং এর এদিক থেকে বিভিন্ন ল্যাব, মানে যেভাবে পাওয়ারটা ডিস্ট্রিবিউশন হয়েছে। এইটাকে বললাম যে এটা একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। কেন নেসেসারি, আমি একটু আগে বললাম যে আমাকে যদি অ্যাট এ গ্ল্যান্স বুঝতে হয় যে আমার ইনস্টিটিউশনে পাওয়ারটা এসে কোন দিক থেকে কোন দিকে কিভাবে ফ্লো হয়েছে, সেক্ষেত্রে আমি এটার সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকবো, এবং এটা মেবি হবে 1 থেকে 2 পাতা প্রিন্ট আউট। কিন্তু যদি প্রত্যেকটা জায়গায় ইন্ডিভিজুয়াল, যেটা আমি একটু আগে বললাম যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আমাকে যদি ওয়ারিং ডায়াগ্রাম আঁকতে হয়, সে ধরো 30 পাতা 40 পাতা হয়ে যাবে, এবং সেটা এইরকম, সেক্ষেত্রে ডিটেলড ওয়ারিং থাকবে। ঠিক আছে, এটা আমি একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম এঁকেছিলাম। ওকে।
স্যার সিঙ্গেল লাইন ডায়াগ্রামে এস্টিমেট তাহলে কিছু করতে হবে না না তো মানে না না না, এই সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখে তোমাকে এস্টিমেট, মানে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখে এস্টিমেট করা যায় না। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম থেকে আমাকে বুঝতে হয় আমি পাওয়ারটা কিভাবে নিয়ে যাব। তারপরে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম থেকে ওয়ারিং ডায়াগ্রাম যখন আমি ডিটেলড করব, তখন আমাকে মাথায় বুঝতে হবে আচ্ছা এইখানে লাল তার এতটা লাগবে, কালো তার এতটা লাগবে, এইখান থেকে লাল তার এতটা লাগবে, কালো তার এতটা লাগবে, সবুজ তার এতটা লাগবে। অর্থাৎ এস্টিমেশন যখন আমি করব তখন আমাকে ওয়ারিং ডায়াগ্রাম মানে ওয়ারিংটাকেই ভেবে চিন্তে ফলো করতে হবে। আমাকে ওয়ারিং ডায়াগ্রামটা খাতায় আঁকতে না হলেও আমাকে ফলো করতে হবে এটা। কিন্তু এসএলডি থেকে কোনোদিন এস্টিমেট করা যায় না। এসএলডি থেকে শুধু বোঝা যায় পাওয়ারটা আমার কোন দিকে ফ্লো হবে, আর হয়তো কি কি ডিভাইস লাগতে পারে ব্যাস এইটুকু। বোঝা গেছে? হুম। আচ্ছা, নেক্সট যেটা কনসেপ্ট থাকা দরকার, সেই কনসেপ্টটা হচ্ছে আমার বাড়িতে যদি পাওয়ার আসে, মানে আমি যদি গোটা বাড়িতে রেসিডেন্সিয়াল, আমি আগে রেসিডেন্সিয়াল বলি তারপর কমার্শিয়ালে পরে যাব। রেসিডেন্সিয়াল ইলেকট্রিফিকেশন যদি আমাকে করতে হয় তাহলে একটা জেনারেল আইডিয়া তোমাকে রাখতে হবে। সেটা কি রকম? ধরে নিচ্ছি একটা নতুন বিল্ডিং, সেখানে কোথাও মানে ইলেকট্রিফিকেশন হতে যাবে। হুম। এবং আজকের দিনে সবই তো হচ্ছে, এমনটা নয় যে বিল্ডিং আগে তৈরি হয়ে গেল টোটালি তারপরে ইলেকট্রিফিকেশন হলো, এখন তো হয় না। কারণ এখন এখন ওয়ারিং গুলো আমাদের হয়ে যাচ্ছে কনসিল্ড ওয়ারিং। কনসিল্ড মানে দেওয়ালের ভেতর দিয়ে। তো যদি কনসিল্ড ওয়ারিং হয়, তো অ্যাট দ্য টাইম অফ কনস্ট্রাকশন আমাকে তখনই ইলেকট্রিক্যাল প্ল্যানিংটা করে ফেলতে হচ্ছে যে কোথায় কি বসবে না বসবে। তাহলে ওই প্ল্যানিং, ইলেকট্রিক্যাল প্ল্যানিং একটা সব থেকে বড় একটা নেসেসারি জিনিস। আমাকে যেন একটা অঙ্ক বা একটা নিউমেরিক্যাল দেওয়া হলে বা একটা ডিজাইন এস্টিমেট করতে বলা হলে আমার যেন মাথায় চট করে আগে চলে আসে যে আমি প্ল্যানিংটা কোন দিক থেকে কোন দিকে নিয়ে যাব। যদি আমাকে বলে দেয় এইরকম একটা বিল্ডিং আছে, ধরো এরকম একটা বিল্ডিং আছে। দেখে তোমরা আইডিয়া করতে পারছো যে আমি এটা কি এঁকেছি। এটা দেখো বেডরুম 1, এটা বেডরুম 2, অর্থাৎ দুটো রুম আছে। ঠিক আছে, এইটা একটা বারান্দা, ভি লিখলাম। ঠিক আছে, এটা একটা কমন প্যাসেজ, ধরে নাও এটা কিচেন, এটা একটা বাথরুম 1, সরি এটা টয়লেট লিখে দিই, বাথরুম লিখলে আর দিয়ে দিয়ে হয়ে যাবে না, তাহলে টয়লেট 1, এটা মনে করো টয়লেট 2। আমার যদি এরকম একটা প্ল্যানিং থাকে, আমি ইলেকট্রিসিটিটা কোন দিক দিয়ে ঢোকাবো? কিচেন দিয়ে ঢোকাবো নাকি বেডরুম দিয়ে ঢোকাবো না কোন দিক দিয়ে ঢোকাবো একটু কেউ বলো তো। কমন প্যাসেজ দিয়ে ঢুকাবো। এক্স্যাক্টলি, আইদার কমন প্যাসেজ না হলে বারান্দা। এবার কমন প্যাসেজে যদি ইলেকট্রিসিটি ঢোকায় কি অসুবিধা? অসুবিধা কিছু না, সবই থাকবে, তবে ডিস্ট্রিক্ট মানে একটা বাইরে থেকে একটা ইলেকট্রিক্যাল কানেকশন ঢুকছে, ঢুকেই কমন প্যাসেজে ঢুকে যাবে। কারণ দেখো এই জায়গাটা কিন্তু আমাদের প্রাইভেট প্লেস, এই জায়গায় আমি যাকে তাকে লোককে ঢুকতে দেবো না। কারণ যে লোকটা ইলেকট্রিসিটি বিল নিতে আসবে বা কিছু একটা হয়তো মিটার দেখতে আসবে বা কি আসবে, তাকে আমি নিশ্চয়ই বারান্দা দিয়ে ঢোকাবো, এবং তাকে আমি চাইবো না ও আমাদের কমন প্যাসেজে ঢুকে হাঁটাচলা করুক। তাহলে জেনারেল কনসেপ্ট কি বলে, কোথা দিয়ে ঢোকালে ভালো হয়? বারান্দা দিয়ে। ও সবসময় চেষ্টা করবে বারান্দা দিয়ে। তোমার মিটার বক্স যেন তোমার বারান্দায় বা সেই রকম পজিশনে থাকে যেটা ওয়ান কাইন্ড অফ মানে অতটা প্রাইভেট প্লেস নয়।
সেই জায়গায় চেষ্টা করো পাওয়ারটাকে ঢোকাতে। আমরা নিশ্চয়ই পাওয়ারটা ঢুকে গেল যে গোটা বাড়ি ঘুরিয়ে এনে একটা জায়গায় মিটার বসাবো না। কারণ ব্যাপারটা হচ্ছে আগেই বলছি, ওই মিটার এবং মিটারের আগে যে সার্ভিস ওয়্যার, মিটারের আগে তারটাকে বলা হয় সার্ভিস ওয়্যার, ঠিক আছে? তো মিটার এবং মিটারের আগে ওই সার্ভিস ওয়্যার, ওই জায়গাটুকুতে আমি হাত দিতে পারি না। ওটা যা হাত দিতে পারে ডিসকমের লোকেরা একমাত্র হাত দিতে পারে। আমি যদি ওখানে হাত দিতে যাই আমার জেল হয়ে যেতে পারে। তো আমি ওই জায়গাটায় যেহেতু হাত দেবো না, তাহলে চেষ্টা করব ওই মানে প্যাসেজ মানে ওই জায়গাটা যেন যথাসম্ভব কম হয়। তাহলে আমি সেক্ষেত্রে চেষ্টা করব যে আমার ইলেকট্রিসিটি কানেকশনটা ঢুকুক বারান্দা দিয়ে। যদি আমার ধরে নিচ্ছি আমার এইখান দিয়ে আমার ইয়ে গেছে, কি বলে, বেয়ার কন্ডাক্টর গুলো গেছে, অর্থাৎ লাইন গুলো গেছে, আমি চেষ্টা করব আমার সার্ভিস কানেকশনটাকে এই বরাবর নিয়ে যেতে। অর্থাৎ সাপোজ এখানে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট লাগালাম, পাইপ অ্যাঙ্গেল ব্র্যাকেট লাগালাম, তারটা এখান থেকে ঢুকলো, দিয়ে এই তারটা এখান থেকে এসে এই জায়গাটায় গেল। এইখানে তো আমার মিটার বক্স আছে, মিটার বক্সের পরেই আবার থাকে মেন সুইচ বক্স। মিটার হলো মিটারের পরে মেন সুইচ বক্স। মেন সুইচ বক্স থেকে এসে এইবার আমি যদি মনে করি যে না চলো আমি এখানে যেটা করা হয়, যদি এখানে জায়গা থাকে ভালো, বারান্দায় যদি জায়গা থাকে ভালো, চেষ্টা করবো ওখানে ডিস্ট্রিবিউশন বক্সটা করে দিতে। যদি মনে হয় যে না এখানে জায়গা আমার নেই, ঠিক আছে চলো তুমি ডিস্ট্রিবিউশন বক্সটা এখানে করো। ডিস্ট্রিবিউশন বক্স মানে কি? ডিস্ট্রিবিউশন বক্সের কাজ কি একটু বলো তোমাকে। আচ্ছা দাঁড়াও, বাদ দাও, মিটারের কাজ তো সবাই জানি। মেন সুইচ বক্সের কাজটা কি? যে জানো না সে বলবে। মেন সুইচ বক্সের কাজ কি, মানে মেন সুইচের কাজটা কি? মেন সুইচ সম্পর্কে আমি, মেন সুইচ সববার ঘরে আছে, কেউ বলবে না যে আমার ঘরে নাই। এটার কাজ কি? জাম্পারের মতো স্যার, হ্যাঁ, সার্কিট ব্রেকারের মতো কাজ করে। মেন সুইচ বক্স মোস্ট অফ অল সার্কিট ব্রেকারের মতো কাজ করে না। মেন সুইচ নামে দিলে সব সব কানেকশন গুলো বন্ধ হয়ে যাবে। এক্স্যাক্টলি, মেন সুইচ বক্সের কাজ হচ্ছে প্রোভাইড, বলছি এটা হচ্ছে টু প্রোভাইড কাট অফ। এটা তোমায় পরের দিন দেখে ইলেকট্রিসিটি রুল পড়াবো। ইলেকট্রিসিটি রুল পড়ানোর সময় দেখো ওখানে বলাই আছে যে কনজিউমারের প্রিমিসেসে একটা কাট অফ রাখতে হবে। অর্থাৎ আমরা যদি টোটাল বাড়িকে একটা জায়গা থেকে ডেড করতে চাই, ডেড বলতে যে এখান থেকে আমি পুরো কাট অফ, মানে এই সার্ভিস কানেকশন যেটা আমার এসছে ওটা যেন প্রথমেই একটা কাট অফ থাকে। মিটার বক্সে ঢুকলো, মিটার বক্সের পরেই একটা কাট অফ থাকে, এটা পরিষ্কার বলা আছে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার পাওয়ারটা ঢুকলো, ঢুকে আগে আপনি বলছেন মিটারে ঢুকলো, তারপরে আপনি বলছেন আপনার একটা কাট অফ, মানে একটা মেন সুইচ বক্স, মেন সুইচ বক্সে ঢুকলো। কেন মেন সুইচ বক্সটা তো আগেও থাকতে পারতো, মিটার তো পরেও থাকতে পারতো। কেন এই স্কিমটা করা হয়? কেন মিটারটাকে পরে দেওয়া হয় না, মেন সুইচ বক্সটাকে আগে দেওয়া হয় না? কেন কেউ বলতে পারবে? বললেন তো যে মিটার মিটার বক্সের উপরে যে পোর্শনটা সেটা আমরা হাত দিতে পারবো না, সেক্ষেত্রে কাট অফটা প্রোভাইড করতে পারবো না আমরা। এক্স্যাক্টলি, এই কাট অফটা, এই যে মেন সুইচ বক্সটা, এটা তুমি তোমার পকেটের পয়সা দিয়ে কিনছো। মিটার কিন্তু তোমাকে কিনতে হয় না, মিটার তুমি কানেকশন অ্যাপ্লাই করলে ওরা তোমার বাড়িতে মিটার বসিয়ে দিয়ে যাবে। এবং যদি এরকম প্রভিশন হতো যে মেন সুইচ বক্সটা আগে বসবে, তো মেন সুইচ বক্স তো ওপেন আছে, আমি তো খুলে ওইখান থেকে হুক করতে পারবো। আর ওখান থেকে যদি হুকিং করে দিই, অর্থাৎ মেন সুইচ বক্স যদি এখানে বসে, ওখান থেকে পাওয়ার যদি টেনে নিয়ে আমি তো বিদ্যুৎ চুরি করছি। কাজেই আমার মিটার বক্সটার পজিশন আগে, তারপরে মেন সুইচ বক্স। এবং মেন সুইচের বক্সের কাজই হচ্ছে টু প্রোভাইড কাট অফ, যেন আমার এখানে টোটাল লাইনটা কাট করার একটা প্রভিশন থাকে। যে বললে যে স্যার ওটা সার্কিট ব্রেকারের মতো কাজ করে, মোটেই সার্কিট ব্রেকার নয়। এমএসবির ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে একটা আইসোলেটার। কারণ তোমরা দেখেছো ভালো করে, মেন সুইচ বক্স তুমি নামাও, দেখবে দুটো প্লাঞ্জার এরকম করে ছেড়ে যায়, চোখের সামনে পুরো দেখতে পাও যে দুটো প্লাঞ্জার ছেড়ে যাচ্ছে। ওটা আইসোলেটার, ওটা কিন্তু সার্কিট ব্রেকার নয়। কারণ সার্কিট ব্রেকার হলে তার মধ্যে দুটো ক্যাপাবিলিটি থাকবে। একদম প্রথম কথা, এই রকম রেঞ্জের সার্কিট ব্রেকার মানে অলরেডি তার ভিতরে ইনবিল্ট রিলে থাকে, ওভার কারেন্ট রিলে থাকে, এবং যদি সেটা ট্রিপ করে বা যাই করে, আর্কটাকে কোয়েঞ্চিং করে, অর্থাৎ যে আর্কিং হবে আর্কিংটাকে নেভায়। কিন্তু দেখো এই মেন সুইচের এইসব কোনো কাজই নেই। মেন সুইচ হচ্ছে বেসিক্যালি আইসোলেট করে, ফিজিক্যালি তুমি দেখতে পাবে যে হ্যাঁ আমার লাইনটা আইসোলেট হয়ে গেছে, ওটা একটা আইসোলেটার।
তো মেন সুইচ বক্স হলো এবং তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউশন বক্স, অর্থাৎ এইখান থেকে লাইনটা ডিস্ট্রিবিউশন হবে, এটাকে আমি বলছি ডিবি। ডিস্ট্রিবিউশন বক্সের নেসেসিটি কি কি কারণে দরকার বলো? খুব খুব সোজা কনসেপ্ট, এগুলো তোমরা জানো তো মোটামুটি। পাওয়ারটাকে বিভিন্ন রুমে প্রাইমারি ডিস্ট্রিবিউশনের জন্য। জন্য মানে স্যার কটা ঘর আছে সেই ওয়াইজ ওখান থেকে ততগুলো বেরিয়ে গেল লাইন। ঠিকই বলছো, তবে কথাটা ঠিকই বলছো তুমি, কিন্তু কথাটা ভুল করেও প্রাইমারি ডিস্ট্রিবিউশন বলো না। প্রাইমারি ডিস্ট্রিবিউশন প্রাইমারি মানে ওই স্যার তুমি বলতে পারো বাড়িতে 3টে বক্স তো থাকে না, মানে মেন সুইচের একটা একটা ডিস্ট্রিবিউশন। বলছি আমি সব এক করে আসছি। প্রথম জন যেটা বললে যে ডিস্ট্রিবিউশনের কাজ হচ্ছে প্রত্যেকটা রুমে রুমে পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করা, ঠিকই বলেছো, ওটাই হচ্ছে ওর কাজ। সেকেন্ড জন যেটা বলছিলে প্রাইমারি ডিস্ট্রিবিউশন টার্মটা ভুলেও উল্লেখ করো না। প্রাইমারি ডিস্ট্রিবিউশন মানে আলাদা বোঝায়। প্রাইমারি ডিস্ট্রিবিউশন মানে 11 কেবি ওই রেঞ্জটাকে প্রাইমারি ডিস্ট্রিবিউশন বলে, 33 থেকে 11, আর 11 থেকে 415 রেঞ্জটাকে সেকেন্ডারি বলে। কাজেই প্রাইমারি ডিস্ট্রিবিউশন, তুমি কথাটা ঠিকই বলছো, বাট প্রাইমারি ডিস্ট্রিবিউশন বলে ফেলো না, ওটার মিনিংটা আলাদা। তৃতীয় জন যেটা বললে যে স্যার আমার ঘরে তো কই 3টে বক্স আলাদা নেই, যদি না থাকে তাহলে জানবো যে ওয়ারিংটা মানে ওয়ারিং এর স্কিম গুলো ঠিকঠাক নেই। আর আমি বলে দিচ্ছি তোমার ঘরে আছে, মিটার তো একটা আছে দেখতে পাও, একটা মেন সুইচ নিশ্চয়ই আছে দেখতে পাও, আর কোথাও আছে না অনেকগুলো 2-3টে এমসিবি আছে না, বা 3-4টে এমসিবি আছে, এরকম আছে একটা ঘরে ঘরে কোনো একটা জায়গায়। স্যার একটা এমসিবি থাকে। একটা গোটা বাড়িতে একটা এমসিবি? ভালো করে দেখবে, কোনো একটা কোনো একটা বক্স খুলে দেখবে তার ভেতরে 3-4টে এমসিবি আছে, থাকবে। যদি তোমার ফ্ল্যাট হয়, ফ্ল্যাটে তো অবশ্যই থাকা দরকার, ফ্ল্যাটের ওয়ারিং গুলো আর মামুলি ওয়ারিং হওয়ার কথা নয়। যেখানে দেখবে যে অনেকগুলো এমসিবি আছে, ধরো 2-3-4টে এমসিবি আছে, সেইগুলো এগুলো চাই এমসিবি এক একটা, ওই এমসিবিটাই হচ্ছে বেসিক্যালি ডিস্ট্রিবিউশন বক্স, এবং কাজটা পারফেক্টলি যে বলেছো ঠিকই বলেছো, অর্থাৎ একটা পাওয়ার এদিকে দৌড়বে, একটা পাওয়ার এদিকে দৌড়বে, একটা পাওয়ার ধরো তোমার কিচেন আর প্যাসেজ এই দুটো মিলিয়ে এইখানটা একটা দৌড়লো, ঠিক আছে, বা ধরো একটা আমি ধরে নিচ্ছি, ধরো এটা একটা পাওয়ার প্যাসেজে দৌড়লো, প্যাসেজে দৌড়লো, আর একটা পাওয়ার কিচেন আর এই টয়লেটটাই দৌড়লো, আর এইখানে যে বেডরুমে যে পাওয়ারটা ঢুকেছিল সেই পাওয়ারটা আবার মনে করো এখানে ঢুকেছে। অর্থাৎ আমার এই কতগুলো পয়েন্ট হচ্ছে, এই রুমে একটা পাওয়ারের হচ্ছে, এইখানে একটা হচ্ছে, এই কিচেন আর এই টয়লেটটা মিলিয়ে একটা হচ্ছে, আর প্যাসেজে এই এরিয়া 4টে হচ্ছে, ঠিক আছে। বারান্দার ধরো একটা ল্যাম্প থাকবে, বারান্দার ল্যাম্পটা ধরো এখান থেকে এসেছে, তার মানে আমার কি এই ডিস্ট্রিবিউশন বক্সের ভেতরে ধরো আমার 4টে এমসিবি থাকবে, তাহলে ডিস্ট্রিবিউশনের বক্সের কাজটা পুরো বোঝা গেছে। আমি চাইলে শুধু এই লাইনটাকে ধরো অফ করবো, এবং আমরা সার্কিট ব্রেকার এখানেই পড়েছিলাম, আমার যদি এই ঘরে কোনো শর্ট সার্কিট হয় তার জন্য যেন গোটা বাড়ি আউট না হয়। যদি এই ঘরে কোনো শর্ট সার্কিট হয় তাহলে হ্যাঁ এর জন্য যে পার্টিকুলার সার্কিট ব্রেকারটা মানে এমসিবিটা শুধু ওটাই ট্রিপ করবে, বাকি পার্টটুকু হেলদি থাকবে। ডিস্ট্রিবিউশন বক্সের কাজগুলো মূলত এটা, এবং আমরা চেষ্টা করব মেন সুইচ বক্সের থেকে ডিস্ট্রিবিউশন বক্সের দূরত্ব যেন যতটা সম্ভব কম রাখা যায়, যতটা কম রাখবে তত ভালো। কারণটা যদি জিজ্ঞেস করো স্যার কারণটা কি, কারণটা আর কিছুই না, ধরো বাইরে থেকে তোমার যে তারটা ঢুকছে, এই তারটা ধরে নিচ্ছি এটা 4 স্কোয়ার mm এর তার, তাহলে কারেন্টটা তো এখানে বিফোর ডিস্ট্রিবিউশন বক্স কারেন্টটা তো ডিস্ট্রিবিউট হয়নি, মানে মিটার থেকে যে মেন সুইচ বক্স সেটাও 4.0 স্কোয়ার mm এর তার, এই মেন সুইচ বক্স থেকে যেটা ডিস্ট্রিবিউশন বক্সে গেছে সেটাও তো একটাই তার, সেটাও হচ্ছে এই একই 4.0 স্কোয়ার mm এর তার। তারপর থেকে দেখো সব ভাগ হয়ে গেছে, তুমি এটাকে চাইলে 2.5, এটা 2.5, এটা 2.5, এটা 2.5 এই আকারে দিতে পারো, কিন্তু বিফোর দ্যাট এইখানটা তো 4 স্কোয়ার mm এর তার, তুমি কি 4 স্কোয়ার mm তারের ভালো রকম দাম আছে, তুমি কি চাইলে একটা দামি তার একদম এই ঘর থেকে দৌড়ে নিয়ে ওই ঘরে নিয়ে যাবো দিয়ে ওইখান থেকে ডিস্ট্রিবিউশন করবো? আননেসারি এতটা তো দেওয়ার দরকার নেই। তারা চেষ্টা করো যেখানটা কারেন্ট বেশি আছে, ডিজাইন করতে হলে সবসময় মাথায় রাখবে যে জায়গাটায় কারেন্ট মানে বেশি কারেন্ট ফ্লো হচ্ছে, চেষ্টা করো তার ডিস্টেন্সটা যেন যতটা সম্ভব কমানো যায়, যতটা সম্ভব। এবার যদি তুমি বলো যে স্যার আমি এই ঘরে একটা এসি লাগাবো, এখানে এসি লাগাবো, তাহলে এসিটা নিশ্চয়ই ডিস্ট্রিবিউশন বক্সের ভেতর দিয়ে তুমি নিয়ে যাবে না, কারণ এসির আমি আগেই বলেছি একটা বাড়ির যা লোড হয় একটা এসি নিজের ওই একই লোড হয়,
সেক্ষেত্রে আমরা কি করব, এই ডিস্ট্রিবিউশন বক্সের আগেই ধরো এখানে যে এমএসবিটা রয়েছে, এই এমএসবি থেকেই একটা তার বাইরে দিয়ে ঘুরিয়ে নিয়ে এখানে ঢুকিয়ে দেবো। যদি আমি এসিটা পরে লাগাই, আর যদি এসি আগে থেকেই লাগাবো ঠিক করি, তাহলে আমি সেইভাবে ওয়ারিংটা এইভাবে দিয়ে চলে, অর্থাৎ এসি ওয়ারিংটা পুরো আলাদা দিক দিয়ে যাবে, বাইরে দিয়ে হোক ভেতর দিয়ে হোক যে দিক দিয়ে হোক যাবে। সেক্ষেত্রে এসি গুলোকে আমরা চেষ্টা করবো না ডিস্ট্রিবিউশন বক্সের ভেতর দিয়ে নিয়ে যেতে, কারণ ওদের পাওয়ারটা বলছি না সম্পূর্ণ একদম একটা বাড়ির যা লোড হয় ওর একাত্তাই লোড হয়, তাহলে দরকার হলে ওকে একটা আলাদা ব্রেকআপ দিয়ে এসি আলাদা নিয়ে যাবে, সেটা অন্য বিষয়। বলো কে কি বলছো বলো। ওকে, তাহলে তোমাকে প্রথমে কয়েকটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, যে আমি কোথায় মিটার বসাবো, কোথায় এমএসসি বসাবো, কোথায় ডিবি বসাবো। মোস্ট, যদি দেখো যে জায়গা এনাফ জায়গা আছে তাহলে চেষ্টা করো বারান্দার মধ্যেই সব বসিয়ে দিতে। আর যদি দেখো যে না আমার প্রপার জায়গা নেই, প্রপার পজিশন নেই, সেক্ষেত্রে তো অন্য বিষয়ে ভাবনা চিন্তা করতে হবে। এরপর কি আছে, এরপর আরো দুটো টার্ম আছে। স্যার হ্যাঁ বলো। বলছি যে ডিস্ট্রিবিউশন বক্স থেকে যে প্রত্যেকটা ঘরে লাইন যাচ্ছে, তো ওরকম হুম, একটা লাইনই তো আমি ডাইরেক্ট এসির জন্য কোনো একটা ঘরে মানে দুটো লাইন গেল ধরুন। ঠিকই বলছো, আমিও ওটাই বলছি, যে এখন ডিস্ট্রিবিউশন বক্স থেকে প্রত্যেকটা ঘরে ঘরে গেছে, সেরকম প্যারালাল একটা লাইন তোমার এখান থেকে বেরিয়ে এসিতে চলে যাবে। কিন্তু না মানে আমি আগে বলছি না, মানে ডিস্ট্রিবিউশন বক্সের ভেতর থেকেও তো একটা মানে দুটো লাইনে একটা ঘরে গেলে একটা শুধু এসির জন্য আর একটা ওই ঘরে বাকি সব ইয়ের জন্য। তুমি করতে পারো চাইলে, কিন্তু ব্যাপারটা কি হয় বলতো, ডিস্ট্রিবিউশন বক্সের যে পাওয়ার গুলো এসেছে, এই যে পাওয়ার গুলো এসেছে, এটা 4 স্কোয়ার মানে এটা যদি এখানে এসি বসাও, তো ধরে নিচ্ছি সেক্ষেত্রে এটা 6 স্কোয়ার তার তোমাকে লাগাতে হলো সার্ভিস ওয়্যারটা, তাহলে একটা এখান দিয়ে অনেকগুলো 2.5 তার বেরোচ্ছে, আবার প্যারালালি একটা 4 তার বেরোচ্ছে, এটা করা হয় না। গুড প্র্যাকটিস হচ্ছে, যেহেতু হিউজ লোড, দেখো আমি বলছি তোমাকে পুরো একটা অন্য কনসেপ্টে বলছি। কি কনসেপ্টে বলছি, ধরো তুমি কোনো একটা ধরো কোনো একটা জায়গার কাউন্সিলর, তুমি এমএলএ হোক কাউন্সিলর হোক, মানে একটা হেভি ওয়েট প্রার্থী, মানে হেভি ওয়েট নেতা, ঠিক আছে, বা ধরো তুমি একটা মন্ত্রী, রাজ্যের একটা মন্ত্রী, একটা লোক যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তুমি কি ওই রাস্তা দিয়ে হাঁটবে? নিশ্চয়ই হাঁটবে না, তুমি একটা আলাদা রাস্তা দিয়ে মানে ইয়ে দিয়ে রাজপথ দিয়ে তোমার গাড়ি হাঁকিয়ে নিয়ে তুমি চলে যাবে। আমি বলতে চাইছি এর হচ্ছে অনেক হাই ডিমান্ডের জিনিসে 4 স্কোয়ার তারে দৌড়ে, আর এরা হচ্ছে চুনোপুটি আড়াই আড়াই 2.5 তার। ইলেকট্রিক্যাল রুলই বলে দিচ্ছি যে চেষ্টা করো সবাইকে ওদের রাস্তায় ওদেরকে না নিয়ে যেতে, যে হেভি ওয়েট তাকে চেষ্টা করো আলাদা দিক দিয়ে নিয়ে যেতে, এটা ইলেকট্রিক্যালের রুল, একটা থাম রুল বলে। কারণ হচ্ছে যদি এই লাইনগুলোতে কোনো সমস্যা হয়, কারণ আগেই বলছি দেখো গোটা বাড়ির যা লোড, একটা এসির তাই লোড, তাহলে বাড়ির যে চুনোপুটি ছানাগুলো, সেগুলো যে রাস্তা দিয়ে দৌড়বে, তুমি গোটা বাড়ির একটা ইয়েকে ওই একই রাস্তা দিয়ে নিয়ে যাবে, এটা নট গুড প্র্যাকটিস। রেকমেন্ডেড করা হচ্ছে যে তোমার যদি মনে হয় যে আমি ডিস্ট্রিবিউশন বক্সের ভেতর দিয়েই নিয়ে যাব, ঠিকই আছে ডিস্ট্রিবিউশন বক্সের ভেতর দিয়ে নিয়ে যাও, কিন্তু অ্যারেঞ্জমেন্টটা এইভাবে করো, তোমাকে তাহলে সেইভাবে এইভাবে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। এখানে রেকমেন্ড করা হচ্ছিল যে দুটো ডিবি করো, DB1 করো আর DB2 করো। DB1 থেকে হচ্ছে ধরো 4টে ঘরে 4টে চলে যাবে, আর DB2 থেকে ধরো দুটো এসি 1 এসি 2, এইটা রেকমেন্ডেড। এটা রুম 1 রুম 2 রুম 3 রুম 4, দেখো এইটা হচ্ছে রেকমেন্ডেড। এইটা হচ্ছে 6 স্কোয়ার তার, এইটা হচ্ছে টোটালি 6 এর তার DB1 থেকে সব 2.5 তার 4টে রুমে বেরিয়ে গেল, আর DB2 থেকে 4.0 দুটো তার দুটো রুমে এসিতে চলে গেল। এইটা হচ্ছে গুড প্র্যাকটিস। এবার তুমি যদি মনে করো যে না স্যার আমি একটা ডিস্ট্রিবিউশন বক্সই দেবো, স্যার সার্ভিস লাইন থেকে তো দাঁড়া ওকে বলে দিই। তুমি যদি মনে করো যে ডিস্ট্রিবিউশন বক্স আমি একটাই ডিস্ট্রিবিউশন বক্স দেবো, দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করবে যেন এই তারের ঘাড়ে এই তারগুলো না চাপে, দুটো তার যেন সম্পূর্ণ দুদিক দিয়ে বেরোয়, এটা কিন্তু একটা এনসিওর করতে হবে তোমাকে। তার কারণটা আর কিছুই না, এই তারগুলোতে হেভি কারেন্ট আছে, অনেক হাই কারেন্ট আছে। এবার মুশকিলটা কোথায় হয় আমি বলে দিচ্ছি, আমরা এখন বলে দিই তাও বলছি।
এই একটা তার নিয়ে গেছো, এই একটা তার নিয়ে গেছো। এই কস্তুরি নাকি নাকি এটা কি হাই তুলছো গো? কি হাই তুললে এটা? আমার বক্তব্যটা হচ্ছে যে ধরো মনে করো অনেকগুলো তার গেছে, এবার এই তার ধরো 3-4টে তারকে তো তুমি পাশাপাশি নিয়ে গেছো, মানছি ওদের ভেতরে ইনসুলেশন আছে, কিন্তু মাথায় রাখবে একটা তার মানে কিন্তু ওরা সিঙ্গেল টার্নের একটা কয়েল। তার মানে দুটো তার পাশাপাশি, এই একটা তার এই একটা তার পাশাপাশি যাচ্ছে মানে এই তারের একটা ইন্ডাকশন ওর ঘাড়ে চাপবে, এই তারের একটা ইন্ডাকশন ওর ঘাড়ে চাপবে। এবার মুশকিল হচ্ছে ধরো এই মুশকিল নয়, এবার এই তারটা দিয়ে তুমি নিয়ে যাচ্ছ ধরো 2 অ্যাম্পিয়ার, আর এই তারটা দিয়ে যাচ্ছে 15 অ্যাম্পিয়ার। যেখান দিয়ে 2 অ্যাম্পিয়ার আছে তার পাশেই তুমি যদি 15 অ্যাম্পিয়ার রেগুলার নিয়ে দৌড়োয়, এই 15 অ্যাম্পিয়ারের একটা এফেক্ট এই 2 অ্যাম্পিয়ারের ঘাড়ে পড়বে। তোমার দেখবে 2 অ্যাম্পিয়ার লাইনটা হালকা এফেক্ট হলেও হতে পারে। যদি এই 15 অ্যাম্পিয়ার লাইনে কোনো ডিস্টারবেন্স আছে, তোমার কিন্তু 2 অ্যাম্পিয়ার লাইনটা ডিস্টার্ব হবে। ট্রান্সফরমার অ্যাকশন কাজ করে যাবে এখানে। 1:1 এর দুটো তার মনে করো পাশাপাশি রয়েছে, এটা এটা যদিও এসির ক্ষেত্রে অতটা সমস্যা হবে না, প্রধান সমস্যা হবে যদি কেউ ভুল করে ওই তারটা ডিসি হয়। ধরো একটা ডিসি তার নিয়ে গেছো, মানে ডিসি ডিসি পাওয়ার যাচ্ছে, আর আরেকটা হচ্ছে এসি পাওয়ার যাচ্ছে। তুমি যদি ডিসি আর এসি পাওয়ারকে একসঙ্গে দুটো তার দিয়ে নিয়ে চলে যাও, ডিসি লাইনটা কিরকম এফেক্টিভ হয় তুমি তুমি বুঝতে পারবে। ডিসি লাইনে তুমি যদি কোনো ইকুইপমেন্ট চালাও না, সেটা দেখবে ডিস্টার্ব হবে। কিছুই না, ধরো তোমার এই লাইনটা ডিসি, এই লাইনটা ডিসি, আর ওই একই পাশ দিয়ে এই কালো কালো তারটা দিয়ে এসি যাচ্ছে। ডিসি তারে যেটা যাচ্ছে সেই তারের ওয়েবফর্ম কিরকম, এই। আর এসি তার দিয়ে যে পাওয়ারটা ফ্লো হচ্ছে তার ওয়েবফর্ম কিন্তু এই। কিন্তু মাথায় রাখবে যে দুটো তার যদি পাশাপাশি নিয়ে যাও, এটা 1:1 এর একটা ট্রান্সফরমার অ্যাকশন এখানে কাজ করে যাবে। এর ইন্ডাকশন ওর ঘাড়ে চাপবে, ওর ইন্ডাকশন ওর ঘাড়ে চাপবে, দিয়ে দেখবে আলটিমেটলি এই যে ডিসিটা আছে, এই ডিসিটা এরকম না হয় এরকম ডিসি হয়ে গেছে। ভালো হবে তো তখন? স্ট্রংলি রিকমেন্ডেড, ডিসি তার এসি তার কোনোদিন একটা পাইপের ভেতর দিয়ে যাবে না, কোনোদিন যাবে না। এবং একই কারণে যেখান দিয়ে তুমি একটা হিউজ হাই লোড নিয়ে যাচ্ছ, চেষ্টা করো সেই চুনোপুটি লাইনগুলোকে ওই একই লাইনের ভেতর দিয়ে না নিয়ে যেতে। অ্যাটলিস্ট যেন একটা ডিস্ট্রিবিউশন বক্স থেকেও যদি বেরোয়, তুমি চেষ্টা করো যে এইটাকে আলাদা পাইপের ভেতর দিয়ে নিয়ে যেতে, এইটাকে আলাদা পিভিসি পাইপের ভেতর দিয়ে নিয়ে যেতে চেষ্টা করো। এইটা আমার বলার বক্তব্য। এবার কস্তুরী কি বলছিলে বলো। স্যার ওই সার্ভিস লাইনে যে একটু আগে বললেন 4 mm তার, ওইটা যদি ঢোকে তাহলে তো এসিতে যদি 6 লাগে তাহলে ওখান থেকে হ্যাঁ, কি তার? এসিতে 6 আমি বলিনি, যদি এসি বাড়িতে থাকে তাহলে এসিতে 4 স্কোয়ার তার লাগবে, সেক্ষেত্রে সার্ভিস ওয়ারটা 4 আর হলে হবে না, সেক্ষেত্রে সার্ভিস ওয়ারটা 6 এর দিতে হবে, সেইটা বললাম। হুম। ওইটা বাড়লে এটা বাড়বে না, সেটা তো আমি তো কালকেই বলেছি। কালকে না, সেম আগের দিলে দিনই হবে না বলেছি। স্যার? সেম সেম দিলে দিলে তুমি হবে না? সেম দিলে হবে না কেন, হবে, কিন্তু দেওয়ার বেশি দিন ভালো চলবে না। আমি তোমাকে বলছি আমার নিজের ঘরেই সমস্যাটা রয়েছে। আমি তোমাকে আগের দিনই বললাম আমার নিজের ঘরে সার্ভিসের ওয়ারটা 4 স্কোয়ার এর সার্ভিস ওয়ার, আর এসি গুলো 4 স্কোয়ার এর। কি করবো, ও চলছে ওরকম করে, হ্যাঁ চলবে, আমি জানি আমার যতদিন না নিজের ভোল্টেজে ড্রপ হচ্ছে তো তার আগে আমি সার্ভিস ইয়েকে জানাবো। কিন্তু অ্যাজ এ ডিজাইন এক্সপেক্টেড প্রিন্সিপালটাই হচ্ছে, যদি দুটো এসি থাকে তাহলে সার্ভিস ওয়ারটা 6.0 তার দিয়ে দেওয়া উচিত, উচিত এটা, আদারওয়াইজ 4 হয়ে যাবে। তাহলে আমি যেটা এতক্ষণ বলতে চাইলাম সেটা হচ্ছে পজিশন সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া তোমার থাকতে হবে, যেন একটা নিউমেরিক্যাল প্রবলেম তোমাকে দেওয়া হলেই তুমি আগে ধরে ফেলতে পারো যে আমার পাওয়ার ফ্লোটা কোন দিক থেকে শুরু হবে। এবং এতক্ষণ যে টার্মগুলো আমি বললাম, কি কি টার্ম বলেছি, সার্ভিস ওয়্যার। আচ্ছা সার্ভিস ওয়্যারটা কিরকম হয় গো? কেবেলের একটু কনসেপ্টটা দিয়ে দিই আগে, কেবেলের কনসেপ্ট না দিলে হবে না। কেবেল দেখো মূলত 2 রকম হয়, একটা তোমরা জানো বেয়ার কন্ডাক্টর, এই কেবেল বলছি সরি, কন্ডাক্টর 2 রকম হয়। কন্ডাক্টর 2 রকম হয়, একটা হচ্ছে বেয়ার কন্ডাক্টর
আর একটা হচ্ছে ইনসুলেটেড কেবল। এটা তোমরা সবাই জানো। ইনসুলেটেড কেবল গুলোকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি? ও ও সরি 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 ইনসুলেটেড কেবলকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আর্মার্ড কেবল, একটা হচ্ছে আনআর্মার্ড কেবল। এবং আর্মার্ড কেবল আর আনআর্মার্ড কেবল কি জিনিস আমি পরে আসছি। দু রকমকেই এই আর্মার্ড কেবল মূলত হয়, 3 কোর হয়, না হলে 4 কোর হয়। আর আনআর্মার্ড যদি কেবল হয় সেটা সিঙ্গেল কোর হতে পারে, 2 কোর হতে পারে, 3 কোর হতে পারে, 4 কোর হতে পারে। আর্মার্ড কেবল আর আনআর্মার্ড কেবল কি জিনিস তোমরা অলরেডি পাওয়ার সিস্টেমে পড়েছো, কারো কি মনে আছে? যার মনে নেই সে একটু বলো। যে আমার মনে নেই। মনে নেই স্যার। স্যার মনে নেই। ওকে, মনে নেই স্যার। আমি এদের ক্রস সেকশন গুলো দেখাই তাহলে মনে পড়বে। ধরে নাও আমি এখন এই কেবলটা আঁকছি, ওই 3 কোর কেবলটা আঁকছি। আমার একটু বলা ভুল হলো, মাঝে আর একটা আছে। আচ্ছা, আর্মার্ড আর আনআর্মার্ড যেটা বলছিলাম, হ্যাঁ স্যার এটা নিউট্রাল ওয়্যারের ক্রস সেকশন অনুযায়ী ভাগ বললেন? হুম হুম আপনি এটা নিউট্রাল ওয়্যারের ক্রস সেকশন অনুযায়ী ভাগ বললেন? কি বলছো? এইটা এইটা এটা বলছো? হ্যাঁ হ্যাঁ, 3.5 কোর ওটাই, নিউট্রালের জন্য একটা যেটা হাফ কোর, ঠিক ওটাই। আচ্ছা, মিউট কর বলছি। এই ছবিটা একটু দেখো, আর আরেকটা ছবি আঁকছি। ছবিটা দেখে তোমরা বুঝতে পেরেছো যে আমি কি এঁকেছি। যে একটা কেবলের ক্রস সেকশন দেখিয়েছি কেটে, এবং এই ক্রস সেকশন হচ্ছে দেখতে পাচ্ছ এখানে 3টে ওয়্যার আছে। এখানে 3টে ওয়্যার আছে। এই 3টে ওয়্যারের জন্য নিজেদের ইনসুলেশন আছে, অর্থাৎ এই ওয়্যারটা ইনসুলেটেড, এই ওয়্যারটা ইনসুলেটেড, এই ওয়্যারটা ইনসুলেটেড, এবং এখানেও এই ওয়্যারটা ইনসুলেটেড, এটা ইনসুলেটেড, এটা ইনসুলেটেড। এই ইনসুলেশনের বাইরে দিয়ে দেখো এইখানে একটা আরেকটা, এইটাও একটা ইনসুলেশন, অর্থাৎ এই যে হোয়াইট কালারের যেটা দেখাচ্ছি, এই যে হ্যাচ করে দিয়েছি দেখো, এইটা এইটা একটা ইনসুলেশন। তার বাইরে দিয়ে আবার দেখো এটা একটা ইনসুলেশন। আর এখানে দেখো এই 3টে তার ইনসুলেটেড তো বটেই, ভেতরেও একটা ইনসুলেশন রয়েছে। তো চলো এই ইনসুলেশনের বাইরে এই ব্লু কালারের যেটা এঁকেছি, এটা কি জানো? এটা মেটালের একটা চাদর, মেটালের সিট। এইটা আর্মার্ড কেবল, এইটা হচ্ছে আর্মার্ড কেবল, এইটা হচ্ছে আনআর্মার্ড কেবল। আর্মার এই মেটালে আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং এ দুটোই আন্ডারগ্রাউন্ডে থাকে, দুটোই থাকে। মেনলি ম্যাক্সিমাম আন্ডারগ্রাউন্ড হলে ম্যাক্সিমাম চেষ্টা করা হয় আর্মার্ড দিতে। আসছি, স্যার স্ট্রিম প্রোভাইড করা হয়? সব বলছি। এই যে মেটালের চাদরটা, এই মেটালের চাদরটার দুটো ভূমিকা। একটা ভূমিকা হচ্ছে, বলছে যে আচ্ছা তুমি যে 3 ফেজ পাওয়ার নিয়ে যাচ্ছ, ভালো কথা, একটা আর্থিং নিয়ে গেলে ভালো হতো না? তখন চিন্তা ভাবনা এলো যে চলো কেবলের বাইরে দিয়েই একটা মেটালের চাদর দিয়ে দাও। অর্থাৎ এইটা যে লম্বা কেবল হয়, এই টোটালটার একদম বাইরে দিয়ে, মানে একদম বাইরে একটা পিভিসি রাবারের কালো ইনসুলেশন আছে। তুমি যদি ওই ইনসুলেশনটা ছাড়িয়ে দাও,
সাইডে দেখবে একটা মেটালের চাদর রয়েছে পুরো এরকম, পুরো যেটা পুরো মেটালের চাদর গোল করে চলে গেছে, সেই মেটালের চাদরটা হচ্ছে আর্মার। ওইটাকে ছাড়ালে তার ভেতরে আবার এইরকম একটা কেবল পাবে তুমি। এবং ওই মেটালের চাদরটা দুটো ভূমিকা, একটা হচ্ছে ওইটাকেই ওরা আর্থিং এর কাজে লাগিয়ে দিচ্ছে, অর্থাৎ এই লাইনটা দিয়ে ওরা আর্থিং নিয়ে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে ওর যেটা বললো মেকানিক্যাল স্ট্রেংথ, অর্থাৎ ধরো এটা আমি আন্ডারগ্রাউন্ডে পুঁতেছি, এবার কেউ একজন শাবল চালিয়ে দিল বা কোদাল চালিয়ে দিল, যদি এইটা হয় তাহলে কি হবে, কেটে যাবে, তো কেটে গিয়ে কোদালের এটা ঢুকে সেই লোকটা মানে শক শক খাবে। যদি ওটা আর্মার্ড হয় তাহলে যখনই তুমি এটাতে ঘা মারবে, এই মেটালের চাদরটা এসে ঘা পড়বে, একটা ধাতব আওয়াজ তুমি পাবে। তাহলে কি মেটাল এই পুরো কেবলটাকে একটা বাইরে থেকে একটা প্রোটেকশন দিচ্ছে, মেকানিক্যাল স্ট্রেংথ তো বটেই, অ্যাজ ওয়েল অ্যাজ একটা ওর একটা মানে ইনজিউরি হওয়া থেকে একটা প্রোটেকশন দিচ্ছে। এবং ওই মেটালের চাদরটা ওটা অ্যালুমিনিয়ামের তৈরি, এই অ্যালুমিনিয়াম বলছি, অ্যালুমিনিয়াম বা টিনের স্টিল বিভিন্ন হতে পারে, মিক্সচার একটা সংকর ধাতু তৈরি, ওই কাজ ওটা হচ্ছে আর্থিং, ওই লাইনটা দিয়ে আর্থিং নিয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আর্মার্ড কেবল। এবং কেবল যেটা বললাম আমি আর্মার্ড এবং আনআর্মার্ড দুরকম হতে পারে, যেমন দেখো অনেকবার সিসি লিখেছি। কেউ কিছু বলবে? কারণ মনে হয় আনমিউট আছে, এটা মিউট করো। কে গো এটা? না কেউ নাই। তো আর্মার্ড এবং আনআর্মার্ড এই দু রকম কেবল হয়ে থাকে। এবং এটা দেখো 3C লিখেছি, 3C মানে তোমরা বুঝে গেছো তিনটে কোর কিন্তু নিজেও ইনসুলেটেড থাকবে। হতে পারে 3 কোর, হতে পারে 4 কোর, বা হতে পারে মাঝে একটা হয় 3.5 কোর। তো 3 কোর আর 4 কোর মানে বুঝতেই পেরেছো এর তিনটে জায়গায় চারটে থাকবে। 3.5 কোর মানে আর একটা ছোট থাকবে, একটা ছোট একদম। অর্থাৎ এদের তিনজনের যা সাইজ, যদি এদের সাইজ হয় 25 স্কোয়ার mm, এদের এই তিনটে যদি 25 স্কোয়ার mm এর হয়, তাহলে এইটা হবে তার ঠিক পরেরটা 16 স্কোয়ার mm। এবং মোস্টলি যেটা করা হয় এইখানে আর ওয়াই ডি গুলোকে এটাতে দেওয়া হয়, নিউট্রালটা এটাতে দেওয়া হয়, আর এই বাইরে যেটা আর্মার যাচ্ছে আর ডি, ব্যাস 5টা লাইন হয়ে গেল একটা কেবলের ভেতর দিয়ে। প্রশ্ন হতে পারে স্যার নিউট্রালটা ছোট কেন? কারণ যদি 3 ফেজ লোড হয় তাহলে 3 ফেজ লোড তো যেখানে যাচ্ছে সেটা একই জায়গায় যাচ্ছে, সেখান থেকে ওদের মধ্যে ওখানে ভেক্টর সামেশন 0 হয়ে যাচ্ছে। নিউট্রাল দিয়ে তো টেকনিক্যালি কোনো কারেন্ট পাস করছে না, নিউট্রাল দিয়ে টেকনিক্যালি 0 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করছে। তো যার জন্য ওটাকে অত আননেসারি অত বড় দিয়ে কি দরকার, ওই জন্য ওটাকে সরু করে দিয়েছে। যদি আমাকে একটা 25 স্কোয়ার mm এর যদি আমি 3.5 কোর কেবল নিই, আমাকে বুঝে নিতে হবে যে এই যে তিনটে কোর সেইগুলো হচ্ছে 25 এর, আর হাফটা হচ্ছে ঠিক তার পরেরটা মানে 16। যদি আমাকে বলে যে 3.5 কোর 16 স্কোয়ার mm কেবল, তাহলে আমাকে বুঝে নিতে হবে যে এইগুলো হচ্ছে 16 আর এইটা হচ্ছে তার পরেরটা মানে 10, এইগুলো 16 এটা 10, এইভাবে জিনিসটা ভাবতে হবে। আর 4 কোর হলে তো চারটে কোরই ওই 25 বা 16 যেটা সেটা হবে। আনআর্মার্ড কেবলের ক্ষেত্রে হচ্ছে এইগুলো সে একই কনসেপ্ট। আর এখানে হচ্ছে তোমার সিঙ্গেল কোর আর 2 কোর। 16 আর 10 বললেন, বুঝলাম না। যদি 25 স্কোয়ার mm এর 3.5 কোর কেবল হয় তাহলে এই মোটাগুলো কত করে, 25 করে, আর ছোটটা কত, 16, মানে 25 এর পরেরটা 16। তোমার আমি আগের দিন একটা ইয়ে করলাম না কন্ডাক্টরে, যে ধরো 35, ধরো 50, ধরো 50, তারপরে 35, তারপরে 25, তারপরে 16, তারপরে 10, তারপরে 6, তারপরে 4, তারপরে 2.5, 2.5 এর পর হচ্ছে ধরো 1.5, তারপরে 1.0, তারপরে 0.75। এই তো ক্রস সেকশন গুলো বলেছিলাম। তো আমাকে যদি বলা হচ্ছে ধরো 35 এর তার, 35 এর 3.5 কোর, যদি 35 এর 3.5 কোর বলে দেয় তাহলে বুঝতে হবে বড়গুলো হচ্ছে 35 আর ছোটটা হচ্ছে তার পরেরটা মানে 25। যদি বলে দেয় 25 এর 3.5 কোর কেবল, তাহলে বুঝতে হবে বড়গুলো 25, ছোটটা 16। সেরকম যদি বলে দেয় যে 16 স্কোয়ার mm কেবল, তাহলে বুঝে নিতে হবে যে 16টা হচ্ছে বড় তার আর ছোটটা হচ্ছে 10। বোঝা গেছে? এবার হাফ কোরের এই হাফের কনসেপ্টটা বোঝা গেছে সবার? ওকে। সেরকমই আনআর্মার্ড কেবলও এরকম 3 রকম হতে পারে। এবং এছাড়াও হচ্ছে সিঙ্গেল কোর এবং 2 কোর কেবল। সিঙ্গেল কোর কেবলটা তোমরা সবাই জানো, এটা কিছুই নয়, এই কোর আর এই বাইরে দিয়ে এই একটা ইনসুলেশন, যে তারগুলো তোমরা দেখেছো খালি চোখে,
এই একটা একটা সিঙ্গেল তার যেগুলো আমরা কয়েল থেকে খুলি সেগুলোতে সব সিঙ্গেল কোর কেবল 1C। তাহলে এইগুলোতে সব সিঙ্গেল কোর কেবল, মানে এইগুলো সব সিঙ্গেল কোর। দেখো এই যে ইন্ডিভিজুয়াল যদি ধরো এটা একটা সিঙ্গেল কোর, এটা একটা সিঙ্গেল কোর, এগুলো সব একটা একটা করে সিঙ্গেল কোর কেবল। আর 2 কোর কেবল কোনটা? 2 কোর কেবল হচ্ছে ধরো এই ইস্যু আছে আর এর ভেতর দিয়ে দুটো কেবল গেছে। আমাকে কেউ একটু বলো তো, আমাদের যে সার্ভিস ওয়্যারটা কোন কোন এর মধ্যে কোনটা? আমাদের বাড়ির সার্ভিস ওয়্যারটা 2 কোর। 2 কোর। আমাদের বাড়িতে যে সার্ভিস কানেকশনটা পোল থেকে ঢুকেছে সেটা ছাড়ালে দেখবে ক্রস সেকশন দেখবে দুটো আছে, মানে ওটা হচ্ছে 2 কোর কেবল। এবার কোরের কনসেপ্টটা পুরো মাথায় ঢুকিয়ে নাও। 1C 2C 3C 4C 3.5C, এইটা পুরো মাথায় ঢুকিয়ে নেওয়ার কারণ হচ্ছে যখন এস্টিমেশন লিখবে তখন তোমাকে কিন্তু পরিষ্কার উল্লেখ করে দিতে হবে যে কোন কেবল কতটা কিনবে, এবং তোমাকে এরকম বলতে হবে, মানে আমি এরকম যেমন লিখছি দেখবে তখন আমি এইভাবে লিখবো এস্টিমেশন গুলো করার সময়, যে রেড কালারের তার 1C ইন্টু 4.0 3 মিটার। তাহলে কি কথা বলতেছি, রেড কালারের কেবল সিঙ্গেল কোর কেবল, ধরো কপার রেড কালারের কেবল সিঙ্গেল কোর 4 স্কোয়ার mm এর তার 3 মিটার। ঠিক আছে, ধরো কপার ব্ল্যাক কালার, বা কপারটা সবসময় লেখা দরকার নেই, যদি আগে লিখে দাও যে সমস্ত কেবল আমরা কপারে কিনছি তাহলে এটা বলা দরকার নেই। ব্ল্যাক কালারের সিঙ্গেল কোর কেবল 4.0 ধরো 4 মিটার, সিঙ্গেল কোর কেবল 2.5 এর তার 6 মিটার রেড কালার। যখন এস্টিমেশন করবে পরিষ্কার রেড ব্ল্যাক কি কালারে তার ইউজ করছো, কতটা করে ইউজ করছো, এই অর্ডারে এইভাবে লিখতে হবে। সেই জন্য এই 1C না 2C না কি এটা কিন্তু তোমাকে ভালো করে জানতে হবে, যে 1C 2C কেবল যখন বাজারে গিয়ে কিনতে হবে তোমাকে তখন এই স্কিমটাই বলতে হবে। তার জন্য 1C 2C ওটা কিন্তু আমাকে পুরো একদম অ্যাপ্লাই করে দিতে হবে। আমি সার্ভিস কানেকশনের কথা বলতে ওটাই আমার মনে পড়লো যে ওটা হচ্ছে 2C কেবল। মাথায় রাখবে সার্ভিস কানেকশন মানে সেটা 2C, আর 2C এসে ঢুকলো আমাদের মিটার বক্স থেকে। এবার মিটার বক্স থেকে যেটা তোমার মেন সুইচ বক্সে গেল সেখানে দেখবে ওগুলো সব 1C কেবল, 1C একটা রেড একটা ব্ল্যাক। কিন্তু সার্ভিস কানেকশনটা ওরা 2C কেবল দিয়ে করে, ওখানে দুটো আলাদা আলাদা তার নিয়ে আসেন। ঠিক আছে, যে সমস্ত বাড়িতে 3 ফেজ কানেকশন ঢুকবে, হ্যাঁ 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 হ্যাঁ, যে সমস্ত বাড়িতে 3 ফেজ ঢুকবে সেখানে হচ্ছে আইদার মানে ওখানে 3 ফেজ কানেকশন ঢুকবে, ওটাই বলছি 3.5 করেই ঢোকে মোটামুটি, চেষ্টা করো 3.5 কোর। 3.5 কোরের দামটা একটু কম। আর যদি হিউজ হেভি মেশিনারি থাকে সেক্ষেত্রে 4 কোর। যদি হেভি মেশিনারি থাকে, যে মেশিনের প্রায় ওয়াইন্ডিং ফল্ট হওয়ার সম্ভাবনা আছে, নিউট্রাল দিয়ে অনেক কারেন্ট দৌড়তে পারে, আনব্যালেন্স হতে পারে, সেক্ষেত্রে 4 কোর কেবল। আদারওয়াইজ হোম মানে রেসিডেন্সিয়াল যদি একটা ফ্ল্যাট হয় তাহলে সেই ফ্ল্যাটের ক্ষেত্রে তো অত হেভি মেশিনারি কিছু নাই, তাহলে সেক্ষেত্রে ওটা 3.5 কোর ইটস ওকে। ঠিক আছে, আর কে কি বলছো? হাফ কোটটা লেখার সময় কিরকম করে লিখবো? কোনটা? মানে ওই যে রেড ব্লু যেগুলো রেড ব্ল্যাক দেখালেন। 3.5 কোর মানে তুমি যখন বলবে 3.5 কোর কেবল, এই তো? স্যার হ্যাঁ, বলছি যে 3 ফেজ কানেকশনের ক্ষেত্রে তখন কি এটা ওই আনআর্মার্ড যাবে না আর্মার্ড যাবে? আর্নার অ্যাকচুয়ালি রেকমেন্ডেড Service হচ্ছে, আর connection টা? বলে দিই, যদি অনেকটা রাস্তা আন্ডারগ্রাউন্ড দিয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে রেকমেন্ডেড হচ্ছে আর্মার্ড কেবল নাও। আর যদি এমন হয় যে না আমার বাড়ির পাশ দিয়ে 3 ফেজ কানেকশন গেছে, ওখান থেকে 3 ফেজ পাওয়ার ঢুকে গেল আমার 5 চিলের মধ্যে ঢুকে গেল, 5 চিলের তলা দিয়ে গিয়ে আমার মিটার বক্সে উঠে গেল, তাহলে ওখানে তো আমি আননেসারি সাবল গাড়িটি চালাতে যাবো না, ওটা তো পাবলিক প্লেস নয়। পাবলিক প্লেসের রাস্তার পাশ দিয়ে যদি গর্ত খুঁড়ে যদি ওইখান দিয়ে তার নিয়ে যাও সেক্ষেত্রে তোমাকে আর্মার্ড দাও, আদারওয়াইজ আর্মার্ড নট নেসেসারি, কারণ এটা দাম অনেক বেশি। ঠিক আছে, আর ওই ও যেটা জিজ্ঞেস করলো প্রশ্ন সেটা বলে দিচ্ছি, এরকম করে লেখো 3.5, ধরো তোমার এরকম তো নয়, ধরো তোমার ইয়ে লাগছে, হ্যাঁ ধরো এটাই কেবল লাগছে, 3.5 কোর লিখে দাও, 3.5 কোর কেবল 2.5 মিটার কেবল, ব্যাস এটা গেল। পাশে এখানে লিখে দিতে হবে ইউ মানে হচ্ছে আনআর্মার্ড, 3.5 কোর 2.5 এর আনআর্মার্ড 6 মিটার। স্যার বাড়িতে তো 3 ফেজ এরকম ভাবে লাগে না। কোথায়?
বাড়িতে ফ্ল্যাট হলে লাগবে, ফ্ল্যাট কোয়ার্টার হলে লাগবে, হোস্টেল হলে লাগবে। স্যার প্লেটে কি থাকে? কোনটা? স্যার ফ্ল্যাটে কি থাকে যে 3 ফেজ লাগে? এ বাবা, আমি আগের দিনই তো গত ক্লাসে ছিলে না, গত আগের দিনে? না স্যার ছিলাম না। ওই জন্য গতদিন আমি বলে দিয়েছি, যখনই রেটিংটা 10 কিলোওয়াটের উপরে চলে যাবে তখনই 3 ফেজ কানেকশন দিতে হবে। বাড়ির লোড যখনই 10 কিলোওয়াটের উপরে চলে যাবে তখনই সেখানে 3 ফেজ কানেকশন দিতে হবে, এটা নিয়ম। 8 তোমার বলেছিলেন না? 8-এর ওপর, কিন্তু 8-এর ওপরে কোনো কমার্শিয়াল, মানে অ্যাকচুয়ালি 8-এর ওপরে গেলেই 3 ফেজ কানেকশন, এটাই নিয়ম। আমি ওটা বলেছিলাম ইয়ে হিসেবে, কিন্তু বাড়িতে 5 কেভি কানেকশনের উপরেই এবার 10 কেভি কানেকশন হয়, তার মাঝামাঝি কিছু 8 বলে কিছু সিস্টেম এক্সিস্ট করে না। কিন্তু আমি বলতে চাইছিলাম যে সিস্টেমের লোড যদি 8 কিলোওয়াটের ওপর চলে যায় তখনই তুমি 3 ফেজে চলে যাও, এটা নিয়ম। এবার বাড়িতে যখন যে ইয়েগুলো হয় 5 কেভি কানেকশন হয়, তারপরে হচ্ছে তোমার 10 কেভি কানেকশন হয়, তারপর 12 কেভি কানেকশন হয়, এরকম আছে। তো 5-এর পরে 10-এ চলে গেলেই ওটা 3 ফেজ, সেটা বলবো। তো স্যার হ্যাঁ, বলছি স্যার, ট্রান্সফরমারের সব থেকে কম রেটিং কত হয় স্যার? 25 কেভি এর নিচে হয়? 25 কেভি মনে হয় লোয়েস্ট। এটা জয়দীপ স্যার ভালো বলতে পারবেন, জয়দীপ স্যার, কারণ ট্রান্সফর্ম মানে ডিস্ট্রিবিউশনে ছিলেন তো, স্যার ওটা ভালো বলতে পারবেন। আমি খুব সম্ভবত যতদূর জানি ওটা 25 বোধ হয়, 25-এর নিচে খুব একটা নেই। আচ্ছা, আর কটা কথা বাদ দেবো? 9:58, একটুখানি নেওয়া যাবে। লাস্ট যেটা আজকে বলার সেটা বলে দিই, তোমরা এখনো তাহলে কি কি জেনেছো? সার্ভিস ওয়্যারটা জানলে, সার্ভিস ওয়্যারটা কিসের ওয়্যার হলো তোমার? 2 কোর কিংবা 3 কোর কিংবা 4 কোর। হুম, তাই তো। শুধু সার্ভিস ওয়্যারটা দেখবে সাপোর্টে ও একা আসে না, ওর সঙ্গে দেখবে আর একটা জিআই তার দেখবে বাঁধা থাকে, খেয়াল করেছো? গ্যালভানাইজড আয়রনের একটা তার ওর সঙ্গে থাকে, দেখবে। বাট দরকার হলে ক্লাসটা হয়ে যাওয়ার পরেই নিজের সার্ভিস ওয়্যারটাকে বাইরে গিয়ে একবার ছাদে গিয়ে দেখে আসো, সার্ভিস ওয়্যারটার সাথে গায়ে 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 একটা জিআই তার এসেছে, একটা জিআই ওয়্যার থাকে, ধরো 14 বাজে। এইটা একটা জেনেছো। নেক্সট জেনেছো মিটার, মানে কিলোওয়াট আওয়ার মিটার আর কি। নেক্সট জেনেছো তুমি মেন সুইচ বোর্ড। নেক্সট জেনেছো হচ্ছে ডিস্ট্রিবিউশন বক্স, যাতে এমসিবি থাকে। এরপর আর যে দুটো আছে, তুমি যেমন এইগুলোর পজিশনটা বুঝে গেছো, যে এইগুলো কোথায় কোথায় কিভাবে আসবে, তোমার একটা কনসেপ্ট হয়ে গেছে। আর জেবি আর এসএসবি কনসেপ্টটা শুধু বলা বাকি আছে, বলে দিই। এটাও তোমরা সবাই জানো, জেবি মানে কি? জাংশন বক্স। প্রত্যেকে নিজে আমার স্ক্রিনের দিকে না তাকিয়ে নিজের বাড়ির ওয়ারিং এর দিকে তাকাও। যেখানে সুইচ বোর্ড দেখছো সেই সুইচ বোর্ডের সোজা উপরে তাকাও, দেখো একটা ছোট্ট বক্স আছে, সবাই আশা করি দেখতে পেয়েছো। দোজ আর বেসিক্যালি জাংশন বক্স। কই স্যার, নেই তো। এই রে, কাউন্সিল ওয়্যারিং স্যার। বক্স আছে, বক্সের লাইট লাগানো আছে। কনসিল ওয়ারিং হলেও জেবি থাকবেই। ভালো করে দেখো, অবশ্যই কোন একটা মেন সুইচ বরাবর কোনো একটা জায়গা তুমি পাবে ওটা। মানে ওই আমি বলতে চাইছি, যদি আমার এটা দেওয়াল হয়, যদি এইখানে আমার সুইচ বোর্ড থাকে, তাহলে এইরকম জায়গায় ছোট্ট একটা এরকম ঢাকনা মতো দেওয়া কিছু একটা পাবো। এইখানে না পেলেও এই বাড়ির কোনো একটা জায়গায় এরকম পাবো। টিউব লাইটের নিচে যেটা একটা আছে, ওটা? হ্যাঁ, কি লাইটের? টিউব লাইটের নিচে একটা বক্সের মতো আছে। না, ওটা তো টিউব লাইট, ওটা টিউব লাইটের পয়েন্ট তো, ওটা টিউব লাইটের পয়েন্ট। আর একটা থাকবে, পাবে তুমি, বা এমনটা হতে পারে ওটা ঢাকনাটা রয়েছে, ঢাকনাটা হয়তো অন্য বাড়ির অন্য কোনো দিকে রয়েছে, সেটা হয়তো তুমি দেখতে পাচ্ছ না। কিন্তু চেষ্টা করো যে সুইচ বোর্ডের উপরে সোজাসুজি দেখতে। পেয়েছো খুঁজে তোমরা? না পেলে ছেড়ে দাও, পরে দেখা যাবে। না পেলে ছেড়ে দাও, না পেলে থাক, না পেলে জানবে যে বাড়ির কানেকশন করতে সে ঠিকঠাক জানে না।
তাহলে এইটা হচ্ছে জাংশন বক্স, আর হচ্ছে এটাকে বলছি আমরা সাব সার্কিট বোর্ড। যেটি হচ্ছে জাংশন বক্স, এসএসবি তে সাব সার্কিট বোর্ড। সাব সার্কিট বোর্ড মানে মোদ্দা কথায় সুইচ বোর্ড। বাড়িতে সবার যে ঘরে সুইচ বোর্ডটা দেখছো ওটাকে আমরা বলছি এসএসবি। প্রশ্নটা হচ্ছে কোথায় কোথায় এরা বসবে, জাংশন বক্স কোথায় বসবে, এসএসবি কোথায় বসবে। সেটার উত্তর হচ্ছে যে আমরা যখন কোনো ঘরে পাওয়ারটা ঢোকালাম, পাওয়ারটা ঢুকিয়েই যেখানে চেষ্টা করবো যে যেখানে আমার এসএসবিটাকে প্লেস করবো, যে আমি আগে সাব সার্কিট বোর্ডকে কোথায় প্লেস করবো। সাপোজ ধরো এটা আমার ঘর, আমার এইটা হচ্ছে দরজা, তাই তো? এই দরজা দিয়ে আমি যখন ঢুকছি, ঢুকেই চেষ্টা করবো যে তার পাশেই যেন সুইচ বোর্ডটা থাকে, আইদার এদিকে হোক বা ওদিকে হোক, আমার ঘরে ওদিকে আছে। তো সবার ঘরে খেয়াল করে দেখো, এটা কিন্তু উচিত যাতে আমি ধরো ঘরটা অন্ধকার আছে, আমি সেই অন্ধকারে হাত রেখে সুইচ বোর্ড খুঁজতে যাবো না। তাহলে আমি যাতে দরজা দিয়ে ঢুকেই পাশে সুইচ বোর্ডটা পাই, সেই জন্য চেষ্টা করা হয় দরজার পাশেই যেন সুইচ বোর্ডটা থাকে, এটা চেষ্টা করা হয় দরজার কাছাকাছি। তাহলে যেখানে তোমার সুইচ বোর্ড মানে অর্থাৎ তুমি সাব সার্কিট বোর্ডটা বসাচ্ছ, তার থেকে সোজা উপরে সিলিং থেকে 0.5 মিটার নিচে একটা ছোট্ট জাংশন বক্সের পজিশন হবে সেইটা। বোঝা গেছে? প্রত্যেকটা ঘরে যতগুলো এসএসবি থাকবে, মানে টেকনিক্যালি ততগুলোই জাংশন বক্স থাকা উচিত। সবসময় নয় কিন্তু মেন যদি বড় সড়ো সাব সার্কিট বোর্ড হয়, চেষ্টা করা হচ্ছে যে জাংশন বক্সটা যেন মোটামুটি ওই অতগুলোর কাছাকাছি থাকে। তো সেটা ডিজাইন অ্যাসপেক্টে, যখন আমরা ডিজাইন পার্টিকুলার প্রত্যেকটা ডিজাইন ধরে ধরে পড়বো, তখন আমরা এক্সাক্ট জানতে পারবো যে হ্যাঁ জাংশন বক্স আমি কোথায় দেবো আর না দেবো। মোট কথা এসএসবিটা হচ্ছে নিয়ারার টু রুম, এই নিয়ারার টু ডোরের কাছাকাছি থাকবে, জাংশন বক্সটা তার থেকে একটু ওপর দিকে থাকবে, এটা রুল। বাস এই পজিশন গুলো কনসেপ্টে রেখে দাও, তবে আমরা অ্যাকচুয়ালি রেসিডেন্সিয়াল ওয়ারিং এ ঢুকবো। আর কমার্শিয়াল ওয়ারিং যখন করবো, কনসেপ্টটা মোর ওভার একই থাকবে, শুধু কমার্শিয়াল ওয়ারিং এর ক্ষেত্রে কয়েকটা রুল চেঞ্জ হবে। এবার যদি কেউ জিজ্ঞেস করে স্যার কমার্শিয়াল ওয়ারিং মানে আপনি কি বলছেন, রেসিডেন্সিয়াল ওয়ারিং মানে কি? সুইচ বোর্ড, এই যে সাব সার্কিট বোর্ডটা কোন লেভেলে থাকে? আমাদের চোখ বা আমাদের গলা এই লেভেলে থাকে, যাতে আমরা ওটাকে আমাদের লেভেলে নাগাল পাই। কিন্তু ধরো একটা বিশাল বড় একটা হল ঘর ছেড়ে দাও, তোমরা সবাই ওয়ার্কশপে গেছো, ওয়ার্কশপে বিভিন্ন লেদ মেশিন দেখেছো, সেই লেদ মেশিন গুলো কি আছে, মাটি থেকে উপরে একটা জায়গায় একটা উঁচু মতো করে তার উপর লেদ মেশিনটা ধরো বসানো আছে। তাহলে সেই লেদ মেশিনের যে পাওয়ার সকেটটা, সেইটা চেষ্টা করাবে নিশ্চয়ই আরেকটু নিচে নামাতে, ওটা নিশ্চয়ই এত উঁচু সুইচ বোর্ডে থাকবে না। খেয়াল করে দেখবে ওয়ার্কশপে যে লম্বা যদি হল ঘর থাকে, অনেকগুলো মেশিনারি যদি পরপর থাকে, প্রত্যেকটা মেশিনারিসের যে লেভেল, সেই লেভেলে অর্থাৎ মাটি থেকে মানে যে লেভেলে আমরা সাব সার্কিট বোর্ড বসাই কমার্শিয়াল ইনস্টলেশনের ক্ষেত্রে, ওর থেকে অনেকটা নিচে ওই বোর্ডটা বসবে, শুধু পাওয়ার সকেট পয়েন্টটা একটু নিচে হবে, আর কিছু না। ঠিক আছে, পার্থক্য মোরাল এক, কিন্তু কনসেপ্টটুকু এটুকুই রেখে দাও। আগে আমরা রেসিডেন্সিয়াল ওয়ারিং এ ঢুকবো, যদিও পরের দিন রেসিডেন্সিয়াল ওয়ারিং পড়াবো না, পরের দিন আমি তোমাদের কিছু রুলস পড়াবো, ইলেকট্রিসিটি রুলস। ওই রুলস থেকে একটা কোশ্চেন প্রত্যেক বছর পরীক্ষায় আসে, ওইটাই থিওরি। হ্যাঁ, ওটা একদম পুরো থিওরি কোশ্চেন আসে, রুলস থেকে কিছু একটা লিখতে দেয়। তো ওই রুলসটা তোমাদের 1 2 3 7টা মানে রুল আছে, 7টা রুলস আছে, সেই 7টা রুলস মুখস্থ রাখতে হয়। ওই 7টা রুল পরের দিন ওই রিলেটেড জিনিসপত্র পরের দিন বলবো, মেবি তারপরের দিন রেসিডেন্সিয়াল ওয়ারিং এ ঢুকবো। তো তার যখন নিউমেরিক্যাল গুলো করবো, তখন দেখবে আমাদের এই কনসেপ্টটা কাজে লাগবে যে কোথায় কোনটা বসাবো। ঠিক আছে, কারো এখান থেকে কোনো প্রশ্ন থাকলে একটু বলো, আমি অ্যাটেন্ডেন্সটা তুলে নিই। আমি খাতা করেছি, আমি আর ওখান থেকে করবো না, খাতা করেছি। আমি নামগুলো একটু বলে যাচ্ছি, দয়া করে মাইক আনমিউট করে বলবে। সৌম্যজিৎ, ইয়েস স্যার। আজম নেই, অয়ন সেনগুপ্ত, জয়রুদ্দিন, Yes, sir. সুব্রত মন্ডল, সৌরেন সাঁতরা, Yes, sir. দীপঙ্কর মন্ডল। ইয়েস স্যার। সুব্রত মন্ডল দিয়েছো? সুব্রত মন্ডল নয় স্যার। আচ্ছা, সৌরেন সাঁতরা, দীপঙ্কর মন্ডল, সৌরভ কুন্ডু। ইয়েস স্যার।
আচ্ছা, জসিমউদ্দিন, ইয়েস স্যার। আবির ঘোষ, ইয়েস স্যার। বুবাই সবর, ইয়েস স্যার। জ্যোতির্ময় কর্ম বুবাই সবর ইয়েস আছে। স্যার। জ্যোতির্ময় কর্মকার, ইয়েস স্যার। রফিকুল ইসলাম, জগদীশ মুর্মু, নয়ন রঞ্জন দাস, অভিজিৎ সাহা, রাজীব পাল। স্যার। আমার তোমার দেখে দেখে নিলেই ভালো হয়। আচ্ছা দেখে নি। রাজীব পাল, ইয়েস স্যার। মুশারফ শেখ, সাইফুল হক, শ্বেতা বড়াল, ইয়েস স্যার। সুমিত সাহা, ইয়েস স্যার। চন্দন পাল, ইয়েস স্যার। রাহুল মান, ইয়েস স্যার। দীপ হালদার, ইয়েস স্যার। সালমান হকসা, ইয়েস স্যার। কস্তুরী মন্ডল, ইয়েস স্যার। দেবাশিস দে, ইয়েস স্যার। সৌরভ সেন, ইয়েস স্যার। অজয় কুমার গোপ এসছিল না অজয়, বিজয় ঘোষ, ইয়েস স্যার। সৌমেন সামন্ত, শান্তনব, ইয়েস স্যার। দেবস্মিতা, সৌরভ ঘোষ, প্রবীর চানক। ইয়েস স্যার। আচ্ছা, অ্যাটেন্ডেন্স ব্যাপারে একটা জিনিস বলে দিই। আগে আমি অনলাইনে অ্যাটেন্ডেন্স রাখতাম, অনলাইনে রাখা যেত, কিন্তু আমি অনলাইনে রাখছি না। লেফট হয়ে গেছিলাম। কে বলো তো, তুমি কে বললে বলো তো? অভিজিৎ সাহা। ঠিক আছে, বলছি তোমাদের সবাইকে একটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে স্টেট কাউন্সিল এবার থেকে মনিটর ডাকছে। আমরা কি পড়াচ্ছি সেটা তো মনিটর ডাকছেই, ইভেন কতজন এখানে ক্লাস করছে, জয়েন করছে, সব থেকে মনিটর রাখছে ওরা। মোস্ট প্রবাবলি আমাদের হাতে যে অ্যাটেন্ডেন্স মার্কসটা ছিল, যেখানে তোমাদের সবাইকে 10-এ আমরা মিনিমাম 7 দিতাম, সেইটা এখন আর আমাদের হাতে নেই। তোমরা কি পরিমাণ কিরকম কি ক্লাস করবে না করবে তার উপর কিন্তু ওখান থেকে অ্যাটেন্ডেন্স মনে হয় মার্কসটা এবার ওরা টেক ওভার করছে, যেটা ভেতরে খবর শুনলাম আমি। এবং কাজে খুব সাবধান, নিজের অ্যাটেন্ডেন্স নিজের দায়িত্বে রাখো। আর অনেকে এই দোহাই যে পার পেয়ে যায় যে স্যার আমি, হ্যাঁ দেখো, 1-2-3 দিন পারলেন না, তুমি অনলাইনে ক্লাস করে নিলে ঠিক আছে, ইটস ওকে। এই অনলাইন বলছি, তুমি ইউটিউবে বা যেটা হবে ওখানে দেখে নিলে ঠিক আছে, কিন্তু এই প্র্যাকটিসটা যদি রোজ রোজ হয়ে যায় সেক্ষেত্রে আমি কিন্তু দায়ী হব না। কারণ মোস্ট প্রবাবলি স্টেট কাউন্সিল এইটা মনিটর করবে না যে তুমি ওইখানে কমেন্ট দিয়েছো কিনা, সেটা আমার জন্য ছিল। এবার এইখানে কতজন ঢুকছো বা না ঢুকছো সেটা কিন্তু ওখান থেকে স্টেট কাউন্সিল থেকে মনিটর হচ্ছে বলে আমি যেটা শুনলাম। মানে ওখানে বোধহয় এইটা এবার ওদের হাতে চলে যাচ্ছে। ড্রপ আউট নয়, মানে ক্লাসে ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্লাসে না করার মানসিকতাটাকে আটকানোর জন্যই মনে হয় এটা হয়তো ওরা করেছে। যাই করেছে এটা আমার হাতে নেই। কাজে এটা কিন্তু একটু সাবধান তোমরা, তোমাদের বন্ধুদেরকে বলে দিও। এই যে দেবস্মিতা, এই মেয়েটার সারা বছর নেটের প্রচুর সমস্যা, অথচ পরীক্ষার সময় যখন আমি গুগল মিটে ডাকলাম ফট করে চলে এলো। ঠিক আছে, কাজেই আমাকে এই জিনিসগুলো এবার ওদের দায়িত্ব ওটা বুঝে নেবে। ইউটিউবে কমেন্ট দিল কি না দিল তার উপর না হয় আমি খাতায় তুলে নেবো, কিন্তু সেইটা আদৌ স্টেট কাউন্সিলের রিফ্লেক্ট কিন্তু ইউটিউবে কমেন্ট হবে না, এটা আমি জানি। এবার যে সমস্ত তোমাদের বন্ধুরা আছো সবাইকে একটু বলে দিও যে এই জিনিসটা যেন একটু জিনিসটা ভাবনা চিন্তা করে। এটা বলে দিও। আদারওয়াইজ ওকে আছে, আমি ক্লাসটা বন্ধ করছি।